সময়ের রেডিও ফুর্তিয়ার সাথে আছে রাসেল। শুরু হয়ে গেল ভূত এফএম এবং আমার সাথে আছে এই মুহূর্তে মাসুম। আর আমাদের গেস্টরা অলরেডি এসে পৌঁছেছেন। আর ওয়েদারের মধ্যে একটা চেঞ্জ আসছে, ধীরে ধীরে শীত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি গরম চলে আসছে, কিন্তু ভূত এফএম সেই আগের মতোই রয়েছে। ভূত এফএমে এখনো যে ঘটনাগুলো আমরা শোনাবো সেই ঘটনাগুলো ডেফিনেটলি আপনাদের অনেক 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 মজা দেবে, অনেক অনেক আনন্দ পাবেন, সেটাই আশা করব। শুরুতে জানিয়ে দিই যে আজকে সবাই যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং যারা এই মানে অনেকটা সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আনফর্চুনেটলি কেউ যদি এই শোটা মিস করে ফেলেন, অর্থাৎ ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল যদি কারো মিস হয়ে যায়, তাহলেও চিন্তার কিছু নেই, কারণ এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি ইচ্ছা করলে এই শো আবারও শুনতে পাবেন। আর সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং আপনাকে সেটা আপনি তখন দেখবেন যে একে একে আপনার বিভিন্ন এপিসোডের অপশনগুলো আসছে এবং আপনি যে এপিসোডটি মিস করেছেন সেই এপিসোডটি আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি ইচ্ছা করলে আপনি যে ভূত এফএমে যে কলার টিউন রয়েছে, যে টিউনটি রয়েছে, সেই টিউনটি আপনি ইচ্ছা করলে কলার টিউন বা মাই টিউনস করতে পারবেন। আর সেই জন্য আপনি যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড ইজ 92125 এবং আপনি মাত্র একটি SMS পাঠিয়ে এই টিউনটি আপনি মাই টিউন বা কলার টিউন করে ফেলতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে CT স্পেস 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আর এই ছিল, যদি আপনি কোনোদিন মিস করে থাকেন, আর আপনি যদি আমাকে SMS করে জানাতে চান কোনো ঘটনা ছোট্ট করে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল মোবাইল থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনি লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেক SMS চলে এসছে। তবে SMS পড়ার আগে আমি প্রতিদিনের মতো আজকেও ঘটনায় যাব। আমি জানি আমি আসলে ধন্যবাদ দেবার কোনো ভাষা নেই যারা এই ভূত এফএম যারা ঘটনাগুলো পাঠান এবং যারা বিশেষ করে স্টুডিওতে উপস্থিত থাকেন। আপনাদের জন্যই শোটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, ভূত এফএম অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এবং আপনারা আপনাদের শত ব্যস্ততার মধ্যেও অনেক লম্বা লম্বা মেল পাঠান আমাদেরকে, অনেক লম্বা লম্বা ঘটনা আমাদেরকে জানিয়ে দেন যেগুলো আপনারা এক্সপেরিয়েন্স করেছেন বা আপনাদের পরিচিত কারো কাছ থেকে শুনেছেন। তো সেইরকমই একটা ঘটনা, তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। লিখেছেন আমার নাম মান্নি জাহান, MANNY, আমি জানি না কি উচ্চারণ করবো নামটার, মান্নি জাহান। এবং তিনি বলেছেন যে আমার বয়স 30। আমি আপনাদের সাথে আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি ঠিক আমার নয়, আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে কিংবা গ্রহণযোগ্যতা পাবে জানি না, কিন্তু এটি একটি সত্য ঘটনা। স্বাধীনতা যুদ্ধের পর 1974-এর দিকে আমার মা বাবা ঢাকার ধানমন্ডিতে দাদা দাদির বাড়িতে চলে আসেন। এর আগে তারা মতিঝিলে থাকতেন। আমার মা মিশুক স্বভাবের মানুষ, তিনি আস্তে আস্তে আশেপাশের মানুষের সাথে পরিচিত হতে লাগলেন। দাদার বাড়ির ঠিক মুখোমুখি যে বাড়িটা, সেখানে থাকতেন একটি বৃদ্ধ কাপল। তাদের বাড়িতে একজন কেয়ারটেকার ছাড়া আর কেউ ছিল না। আমার মা তাদের খুব পছন্দ করতেন, কিন্তু কখনো তাদের বাসায় যাওয়া হয়ে উঠত না। বারান্দা থেকে মা প্রায় দেখে জিজ্ঞেস করতেন যে কেমন আছেন, এবং তারাও হাসি মুখে উত্তর দিত। বড় বারান্দায় বসে পেপার পড়তেন একজন বৃদ্ধ, এবং বুড়ি পাশের চেয়ারে বসে উল দিয়ে সোয়েটার বুনতেন। বুড়ো প্রায়ই বাজার করে বাসায় ফিরতেন। তারা মর্নিং ওয়াকে যেতেন। বলা চলে খুব সুখী একটি পরিবার। তাদের বাসা থেকে কখনোই কোনো চিৎকার, চেঁচামেচি এ সমস্ত শব্দ পাওয়া যেত না। এর মাঝে একদিন তাদের বাসা থেকে বাচ্চাদের কোলাহল শোনা গেল। মা জিজ্ঞেস করে জানতে পারলেন যে আমেরিকা থেকে তাদের ছেলে এবং ছেলেদের বউ, নাতি নাতনি এরা সবাই এসেছে। এর কিছুদিনের মধ্যেই আমার চাচার বিয়ে ঠিক হয়। দাদি মাকে দাওয়াত দেওয়ার জন্য, দাদি সেই মহিলাকে দাওয়াত দেওয়ার জন্য তাদের বাসায় পাঠালেন, তার মাকে বাসায় পাঠালেন আর কি। মা গিয়ে বৃদ্ধার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করলেন। বৃদ্ধ মহিলাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন যে তিনি কোথায়। আচ্ছা, তার মানে বৃদ্ধর সাথে গল্প করলেন এবং বৃদ্ধ মহিলাকে দেখতে না পেয়ে তিনি জিজ্ঞেস করে তিনি কোথায়। বৃদ্ধ মাকে বললেন যে বৃদ্ধা নাকি যুদ্ধের সময়
মারা গেছে। মা নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তাহলে তিনি যাকে এতদিন ধরে প্রতিদিন প্রতিনিয়ত দেখে আসছেন তিনি কে? এমন নয় যে মা আগে সেই বৃদ্ধাকে চিনতেন আর সেই জন্যই হয়তো ওনাকে দেখেছেন একই রকম চেহারা, এরকমও কিছু নয়। এই সত্যটি জানার পর তিনি কখনোই সেই বৃদ্ধার দেখা পাননি। এবং তিনি লিখেছেন সাভার থেকে এটা, এবং না, তিনি লিখেছেন এটা সাভার থেকে আরেকটা ঘটনা। তিনি লিখেছেন এই ঘটনাটি আমার কাছে ঘটনাটি বেশ অদ্ভুত লেগেছে। ধানমন্ডির একটা ঘটনা। আমাদের ভূত এফএম যখন শুরু হয় তখন আমরা শুরু করেছিলাম ধানমন্ডি দিয়ে, এবং তারপরে প্রতিনিয়তই কিন্তু আমরা ধানমন্ডি থেকে বিভিন্ন ধরনের ঘটনা পেয়ে যাচ্ছি। আপনারা পাঠাচ্ছেন বিভিন্ন সময়ে ধানমন্ডি থেকে যারা এখানে এসেছেন স্টুডিওতে, তারাও তাদের এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করে গেছেন। এবং ভয়ঙ্কর একটা এলাকা বোধহয় ধানমন্ডি। যাই হোক, ধানমন্ডিতে যারা থাকেন তারা একটু সাবধানে থাকবেন। না, সাবধান থাকতে বলবো না, কারণ আপনারা যদি ভয় পান তাহলে আমার লাভ। কারণ ভয় পেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে ইমেল করে দিবেন, এবং আপনারা ইমেল করার সাথে সাথে আমি আপনাদের কল করে বসবো এবং বলবো যে চলে আসেন রেডিও ফুর্তিতে। যাই হোক, আমাদের ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM, এবং @radioforti.fm। আমাকে SMS করেছেন বৃষ্টি খিলগাঁও থেকে, এবং তিনি বলেছেন যে আর SMS দিব না, এটাও শেষ। কেন, কি সমস্যা আমি ঠিক বুঝলাম না। আমার যেটা মনে হয় যে সবসময় যে অভিযোগটা করেন যে SMS পড়া হয় না, সেরকমই কিছু একটা ঘটে থাকবে। নিশাত লিখেছেন যে ভাইয়া তিনি আজকে বিয়ে করেছেন। ওকে, কংগ্রাচুলেশনস, আজকে বিয়ে করেছেন, এবং এই মুহূর্তে তিনি এবং তার হাজবেন্ড ভূত এফএম শুনছেন, এবং তিনি বলছেন যে ইটস ভেরি এক্সাইটিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ যে আজকে এমন একটা দিনেও আপনারা, এমন একটা রাতে বলবো যে আপনারা আমাদের সঙ্গে আছেন, এবং আশা করছি যে আপনাদের এই বিবাহের পরে প্রথম যে দিনটি, সেই দিনটি বেশ ভয়ে এবং আনন্দে কাটবে। নিঝুম আমাদের SMS করেছেন, এবং তিনি আমাদেরকে SMS করেছেন, লিখেছেন ভূত এফএম খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মিজান সিলেট থেকে লিখেছেন, আমাদেরকে SMS করেছেন। আসলাম আমাদেরকে বয়রা খুলনা থেকে SMS করেছেন। রুবেল নাটোর গোপালপুর থেকে SMS করেছেন। এছাড়াও বেঞ্জু আমাদের SMS করেছেন। সোহান রাজশাহী থেকে। সিয়াম বুয়েট থেকে SMS করেছেন, বুয়েটের নজরুল ইসলাম হল থেকে। হাসনা হেনা আমাদের SMS করেছেন যে প্লিজ ভাই আপনার আমার SMS-টি পড়বেন। আপনার SMS কিন্তু এইটুকুই, এরপরে আর কোনো কিছু নাই। বাপ্পি আমাকে লিখেছেন এয়ারপোর্ট থেকে, এবং আমাদেরকে মিঠু লিখেছেন যে এই পর্যন্ত একটি SMS-ও পড়া হয়নি, আপনি এটাই প্রথম SMS পাঠিয়েছেন, আমি কিন্তু আজকে পড়ে ফেললাম। জুলিয়া আমাদের SMS করেছেন, এবং জুলিয়া তিনি বলছেন যে তিনি তার নানির বাড়িতে এসেছেন, আমি মামি ও ভাই মিলে ভূত এফএম শুনছি, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। উষা, সাগর, প্রিন্স, নওশাদ, নিশাত, সুমন, অরুণ এবং লক্ষ্মী আমাদের SMS করেছেন। আমাদেরকে তাশিফ বয়রা থেকে। সোহেল আবারও আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। টাঙ্গাইল থেকে শোভন আমাদের SMS করেছেন। নদী মহাখালী থেকে SMS করেছেন। রাজীব রায়হান বরিশাল থেকে SMS করেছেন। যারা SMS পাঠাতে চান তাদেরকে আরো একবার বলি, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাবো আমাদের গেস্টের কাছে, যারা আজকে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, এবং সেই রকমই একজনের কাছে আমরা যাচ্ছি। শুরুতে আপনার নামটা একটু বলবেন প্লিজ। থ্যাঙ্কস রাসুলদা, আমি জাহিদ হাসান নিয়ন, আমি মিরপুর 1 থেকে এসেছি। ওকে, তো আমরা কি ব্রেক লাগবে একটা? আমাদের মনে হয় না একটা ছোট্ট ব্রেক লাগবে, এবং ব্রেকের পরে আমরা ঘটনায় ফিরে আসবো। নামটা পর্যন্ত শোনাতে পারলাম। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত এফএম, haunted by Airtel. কোনো সন্দেহ নেই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছি রাসেল, এবং আমার সাথে মাসুম, এবং একটু আগে একজন গেস্ট তার নাম বলেছেন, এখন তার ঘটনায় যাবো। আপনার নামটা তো বলেছেনই, আরো একবার বলেন, যেহেতু চেহারা দেখা যায় না আমাদের রেডিওতে, সুতরাং বারবার নাম বলতে হয়। একটু এগিয়ে বুঝতে পারেন কিন্তু চেয়ারটা নিয়ে, তাহলে আরো ভালো হবে, সুবিধা হবে আর কি। ওকে, সো আমরা শুনি আপনার ঘটনা। Thanks Rasulda, it's Zaid Hassan Neon again. Thanks to Dufut and Bhut FM. I want to say hi to all of my friends, and especially my friend Labiba for inspiring me to come here. আমি আমার ঘটনাটা স্টার্ট করতেছি। ঘটনাটা লাস্ট ইয়ার 2011 মার্চের লাস্টের দিকে। তার কিছুদিন পর আমার এক্সাম ছিল, সো দ্যাট টাইম আমি এক্সাম নিয়ে অনেক প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় রাত জেগে পড়াশোনা করতাম, আর এই জন্য আমার রাতে একটু ঘুমাতে দেরি হয়ে যেত। এরকম এক রাতে আমার প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। আমি বিছানায় গেলাম ঘুমাবার জন্য। আমি বিছানায় যে ঘুমাবো, এর কিন্তু আমার ঘুম আসতেছিল না।
আমি আমার এক ফ্রেন্ডকে টেক্সট করতেছিলাম যে মানে ঘুম আসতেছে না এরকম বলতেছিলাম আর কি। এরকম আমি নর্মালি মশারি ইউজ করি এবং আমি তখন লাইটটা নিভিয়ে ফেলেছিলাম। এরকম সময় আমি হঠাৎ করে আমার খাটের পাশে তাকাই, মানে আমি দেখি যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। আচ্ছা। এখন সেখানে আমি মানে দাঁড়িয়ে থাকা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম সাথে সাথে। আর তাছাড়া আমাদের ওদিকে কিছুদিন আগে মানে ডাকাতি হয়েছিল একটা বড় ধরনের, আর আমাদের ওদিকে প্রায় এরকম ঘটনা ঘটে। আচ্ছা। তো আমি ফার্স্টে প্যারানর্মাল কিছু চিন্তা করিনি, আমি চিন্তা করলাম যে এরকম কিছুই একটা হবে, যে চোর বা ডাকাত এরকম কিছু একটা। দেন আমি তারপর ভয় পাচ্ছি যে তাদের কাছে হয়তো কোনো অস্ত্র টস্ত্র থাকতে পারে, আপনার কোনো ক্ষতি হতে পারে সেটা আশঙ্কা করছিলেন। তারপর এরকম 5-6 মিনিট যাওয়ার পর আমি চিন্তা করলাম না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি উঠে কিছু একটা করতে হবে এখন। আচ্ছা। আমি যখন আমার মশারিটা খুলে আমি উঠতে যাচ্ছি, দ্যাট টাইম মানে সে সময় যে মানে শেপটা ছিল সেটা আমার রুমের দরজার দিকে মানে বলতে গেলে খুব দৌড় দিয়ে চলে গেল আর কি। আর আমিও তাড়াতাড়ি করে আমার রুমের লাইটটা অন করলাম, দেখলাম যে মানে সেখানে কিছুই নেই। আর আমার রুমটা আমার ভিতর দিক দিয়ে আটকানো ছিল, এখানে মানে কেউ বের হতে হলে আমার রুমের দরজাটা খুলতেই হবে, না খুলে কেউ বেরোতে পারবে না। আর আমার রুমের দরজা আটকানো ছিল তখন আমি একটু ভয় পেয়ে যাই এবং চিৎকার দিয়ে আমি দরজাটা খুলে আমার প্যারেন্টসের রুমে চলে যাই। আচ্ছা। যে আমার প্যারেন্টসদের সব কথা বলি, তারা বিশ্বাস করে না, বলে যে সামনে পরীক্ষা তোমার, এর জন্য হয়তো টেনশন এরকম হচ্ছে তোমার, মানে বেশি চিন্তা করছিলেন এই কারণে, হয়তো পড়াশোনার চাপ ছিল। জি জি। আচ্ছা। তারপর আমাকে তারা মানে বললো যে তুমি ঘুমিয়ে যাও, সমস্যা নেই, দেখো কিছু হবে না, সূরা টুরা পরে ঘুমিয়ে যাও। আমি তখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এরপর সেদিন আর রাতে কিছুই ঘটলো না এবং তারপরের 2 দিনও কিছু ঘটেনি। আমি তখন সেটা ভুলে যাচ্ছি যে আসলে হয়তো আমি ভুলই ছিলাম, আমি হয়তো টেনশনের কারণে এরকম হয়েছে। তারপর 2 দিন পরে একদিন আমি ডিনার শেষ করে আমি হচ্ছে আমার মানে ওয়াশরুমে ওয়াশরুমে গেছি। এখন বেসিনে যে আমি হাতটা ধোয়া শেষে এখন আমি মুখ ধুচ্ছিলাম। আমার এমন সময় মুখ ধোয়া আমার মানে বেসিনের সামনে আয়না ছিল, ওইখানে আমার চেহারা দেখা যাচ্ছে। এখন চেহারার সাথে সাথে পিছনে আমি তাকিয়ে দেখি যে আমার পিছনে ফ্রিজ ছিল আর ওয়াশরুমের লাইট যেহেতু জ্বলছিল, মানে আলোতে বোঝা যাচ্ছিল যে মানে এখানে সবকিছু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছিল। স্বাভাবিক, আয়নাতে ক্লিয়ার দেখা যাবে এবং যদি আলো থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। দেখি যে আমি মানে প্রায় 6 ফিট 2 or 3 ইঞ্চি এরকম লম্বা একটা মেয়ে, বলবো না বিভৎস কোনো চেহারা, আচ্ছা, বাট ফ্যাকাশে টাইপের কোনো একটা, মানে একদম ফ্যাকাশের মতো পুরো। তার হচ্ছে চুলগুলো অনেক বড় বড় ছিল, আর ড্রেসটা আমি কালারটা বুঝতেছিলাম না আসলে সে কি কালার ড্রেসটা পরছে। মানে সে সম্পূর্ণ আমার দিকে তাকিয়েছিল। আমি পিছে ঘুরে তাকায় দেখি যে আসলে কিছুই নেই সেই জায়গায়। আমি খুব জোরে চিৎকার করে উঠি এবং সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাই তখন। তারপর হচ্ছে আমার প্যারেন্টসরা আসে, আমাকে তারা হচ্ছে জ্ঞান আসার পর জিজ্ঞেস করতেছে কি হলো। আমি তাদের কাছে সবকিছু খুলে বললাম যে আসলে এরকম ঘটছে, সেদিন তো তোমরা বললা যে এরকম আসলে কিছু না, কিন্তু আমি তো আবার দেখলাম জিনিসটা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক কি করা যায়। আমি সেদিন রাতে তাদের সাথেই ঘুমালাম, তাদের রুমেই। পরের দিন আমাদের এক রিলেটিভস, তিনি পরেশ গেট টাইপের একটু গ্রামের বাড়ি থেকে আসছেন। উনি হলো যে এইসব উনি প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক পুরানো ধারণা আছে, উনি অনেক এগুলোকে সলভ করছেন আর কি। আচ্ছা। ওনাকে বললো সবকিছু, উনি আমাকে একটা তাবিজ দিল। তাবিজটা আমি পড়ছি, তাবিজটা পড়ার পরে আমার আর কিছু হয় নাই, কিছু হয় নাই। বাট 1 সপ্তাহের মতো পরে আমি তাবিজটা একদিন রাত্রে খুলে ঘুমাইছি, আর পড়িনি। খুলে ঘুমিয়েছি সেদিন রাত্রে। মানে খুলে ঘুমিয়েছে নাকি ভুলে গেছিলেন? মানে ভুলে আর কি, আসলে ভুলেই মানে খুলে ঘুমিয়েছিলাম। আচ্ছা। এখন আমার রুমে ডিম লাইট জ্বলতেছিল তখন। আমি ফোনে কথা বলতেছিলাম এক ফ্রেন্ডের সাথে। কথা বলার শেষে আমি ফোনটা রেখে মানে আমি এক কাত হয়ে শুয়েছিলাম, অন্য কাতে আমি মানে ঘুরছি। জাস্ট ভাইয়া সেখানে মানে কি বলবো, একটা হাত শুধু, আর কি শুধু একটা হাত। হ্যাঁ, আর সে হাতটা মানে কিরকম, মানে সাপের যে স্কিনটা আছে না ওরকম দেখতে আর কি হাতটা। এবং সে হাতটা দেখার সাথে সাথে সে হাতটা আমার মানে মুখ চেপে ধরলো, নাক মুখ চেপে ধরলো একেবারে। আমি ডান কাতে উঠেছিলাম, ফার্স্টে বাম হাত দিয়ে আমি ধরি হাতটা, আমি মানে পারতেছিলাম না তার সাথে। তখন আমি আমার ডান হাত দিয়েও ধরে মানে কোনো মতে হাতটা সরাই। হাতটা সরানোর পর হাতটা আমার খাটের দিকে নিচের দিকে চলে যায় আর কি। আর আমি সাথে সাথে উঠে খাটের নিচের দিকে তাকাই, বাট আমি কিছুই দেখি না তখন আর। হ্যাঁ, তখন আর আমি কিছুই দেখলাম না। তারপরে এই জিনিসটা বাসা আবার বললাম আমি। তারপর আমার আম্মু আর একজন বড়, উনি একজন হুজুরের কাছে গেল। উনি ওনার কাছে জিজ্ঞেস করলো
উনি বললো যে মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা বললো, যে আচ্ছা আপনাদের সাথে কি এরকম কারো কিছু হয়েছিল। উনি মানে একটা আসন না কি জানি বসছিল, সেটা বসার পর উনি মানে এটা আমাদের জিজ্ঞেস করছে আম্মুকে। আচ্ছা, আম্মু বলছে না এরকম তো কিছু হয় না। বলে একটু চিন্তা করে দেখেন যে আপনারা কোনো মানে যারা এরকম মানে ফকির টুকির বা এরকম যারা আছে তাদের কারোর সাথে কি কোনোদিন কোনো ঝগড়া লাগছিল কিনা। কারণ আমাদের এক রিলেটিভ ছিল, ওনার বাসায় একবার এক ফকির আসছিল, আমার মা এটা বিশ্বাস করেনি যে ওনারা এইগুলা আসলে করতে পারে, মানে কটু কথা বলছিল হয়তো, বলছে যে এগুলো ভুয়া আর কি। এমন ওই মহিলা বলছিল যে আপনার হইতেছে আমি ক্ষতি করে দেখাবো। আচ্ছা, মানে তখন তার সাথে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল আর কি। তো মোটামুটি এই তো হচ্ছে ঘটনা, এবং তারপর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি এরকম ভয়ঙ্কর কিছু। আর পরে হুজুর হচ্ছে আমাকে মানে আমার সম্পূর্ণ বাসাটা বন্ধ করে দিছে, এরপর থেকে আর কিছু হয় না, কোনো সমস্যা নেই। আর আমি ভাই একটা কথা, যে আমি যখন জিনিসটা দেখছি ফার্স্ট দিকে আমার প্যারেন্টস বিশ্বাস করতে চায়নি, বাট নেক্সট টাইম যখন আমি তাবিজটা পড়তাম তখন আমার আব্বুও দেখতো জিনিসটা, তখন আর আমার কাছে আমি দেখতাম না, তখন আমার আব্বু দেখতো। তার মানে আপনার বাবা এখন তো শুনছেন নিশ্চয়ই তিনি, সুতরাং তার সঙ্গে ওই ঘটনা ঘটেছে। অলরাইট, তো এই ছিল ঘটনা। আসলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে, এবং আমরা অনেক সময় যদি একটু খেয়াল করি তাহলে আসলে খেয়াল করা যায় না। অনেক ঘটনা আমরা স্বাভাবিকভাবে উড়িয়ে দিই, আবার অনেক ঘটনা আমরা অস্বাভাবিক হলেও সেটা ঠিক একটা মানে ঠিক পাত্তা দিতে চাই না যে না এটা মনে হয় স্বাভাবিকই, আমরা যুক্তি দাঁড় করাই। কিন্তু চারপাশে কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন। আমি বারবার করে একটা কথা বলি যে আপনার চারিদিকে আপনি অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি যখন দেশের বাইরে কোথাও যাচ্ছেন প্লেনে করে, তখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারপাশে প্রচুর মানুষ, মানে চারপাশে আপনার সহযাত্রীরা রয়েছে, আপনার চারপাশে একই সাথে আপনি অফিসে যাচ্ছেন, সাথে অনেকগুলো মানুষ যাচ্ছে একসঙ্গে, কিন্তু তাদের কোনোদিন আপনি কিন্তু গায়ে হাত দিয়ে দেখেন না যে সে আসলে মানুষ নাকি অন্য কিছু। এরকম কোনো কিছু কিন্তু দেখার কথা আমাদের কোনোদিন চিন্তাও আসে না। আসলে কে আমাদের চারপাশে যারা আছে তারা আসলে কি, তাদের পরিচয় কি, তারা কে, এটা কিন্তু আমরা কখনোই জানি না। সুতরাং অদ্ভুত জিনিসপত্র ঘটতেই পারে, অদ্ভুত ঘটনা ঘটতেই পারে আমাদের সাথে। আমি চাই ঘটুক, কারণ ঘটলেই আপনারা আমাকে ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠালেই ভূত এফএম আরো বহুদিন চলবে। এভাবেই আপনাদেরকে ভয় দিয়ে যেতে পারবো, আরো দূরে দিয়ে যেতে পারবো। আমাকে SMS করেছেন লিওন, সজল, সফল, নোমান, তৌসিফ, তানভীর, কনক, রাজন, প্রীতম, সবুজ এবং মিলন খুলনা ইউনিভার্সিটি থেকে। এছাড়াও আমাকে রবিন লিখেছেন যে আসল ভাই 7 জন মিলে ভূত এফএম শুনছি। সাদ্দাম বিথি ময়মনসিং থেকে আমাকে লিখেছেন, এবং তিনি জুজুর ঘটনা শুনতে চাইছেন তারা। তো জুজুর এপিসোডটা আমরা একদিন বলেছি যে আমরা একদিন জুজুর এপিসোডটা আবারও মানে আমরা প্রচার করব, সেটা আমরা চেষ্টা করবো, আমাদের সবসময় চেষ্টা থাকবে। তো আমরা একটা ভালো দিন খুঁজছি আসলে। মিলন খুলনা থেকে আমাদের SMS করেছেন, এবং সুজন আমাদের SMS করেছেন, লিখেছেন থ্যাংক ইউ রেডিও ফুর্তি, মোস্ট ওয়েলকাম। ইমরান খুলনার ভূতের মহল থেকে আমাদের SMS করেছেন, তিনি আমাদেরকে বলেছেন যে ফুল ফুটুক আর না ফুটুক তুমি আমার SMS পড়বে না। না, একদমই ঠিক না। ফুল ফুটুক আর না ফুটুক, আজকে মানে এখন যেমন বসন্ত চলছে তেমনি ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের SMS পড়ার জন্য আমি রাস্তায় আছি আপনার সাথে। জাহিন আমাকে SMS করেছেন MUB থেকে, যে আপনাকে এবং ভূত এফএমকে অনেক মানে ভালো লাগে তাদের, এবং ভূত এফএমকে ভালো লাগে শুনে আমার অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা SMS করতে চান এই মুহূর্তে জয়েন করলেন, নিয়মটি জানেন, তাদেরকে বলি যে ভূত এফএম এ SMS করার নিয়মটি হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। পলি আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন জাহিদ ময়মনসিং থেকে, সজীব, জয়া খুলনা পাবলিক কলেজ থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন মোবারক, SMS করেছেন আমাদের ফেরদৌস সুমন, SMS করেছেন মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে নওশিন SMS করেছেন ওল্ড ঢাকা থেকে, একটা লম্বা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে ইমরান SMS করেছেন, এবং তিনি খিলগা থেকে আমাদের SMS করেছেন। তিনি বলছেন যে অনেক SMS করেন কিন্তু পড়া হয় না, বাট এবারে SMS-টা পড়ে ফেলেছি। আচ্ছা, যাই হোক, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার আগে একবার বলি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। চলে যাবো আমাদের সেকেন্ড গেস্টের কাছে। আপনার ঘটনা বলবেন, তার আগে নাম। আমি ইব্রাহিম রহমান রাতুল ওভি ফ্রম বিপিটি মিরপুর। ফার্স্ট টাইম শুরু করছি আমার ঘটনা রাসেল ভাইকে ধন্যবাদ দিয়ে, এবং আমাকে এখানে আসার আগে যারা ইন্সপায়ার করেছেন তাদের মধ্যে অর্ক, অতুল, নির্ঝর, স্বর্ণা, তাদের নাম দিয়ে শুরু করছি। ঘটনাটা গত বছরের ঘটনা। না করে একটা করে যদি গল্প দিতেন তাহলে খুব ভালো হতো আসলে। আচ্ছা, এনিওয়েজ। আচ্ছা,
তো ঘটনাটা গত বছর ঘটা সিন্স আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। তো ওই ঘটনাটা আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা, যে ঘটনাটা মানে বিশ্বাস করব কি করব না, মানে আমার নিজেরও মাঝে মাঝে মানে হয় যে জিনিসটি কি রকম। আপনার সাথে মানে অনেক ঘটনা আছে? হ্যাঁ, অনেক ঘটনাই আছে। ভালো, খুবই ভালো, আপনাকে খুঁজছে ভূত এফএম। আচ্ছা, তারপরে বলেন। তো গত বছর মার্চের দিকে আমার দাদা স্ট্রোক করে। তো ওনাকে স্ট্রোক করার পরে আমার আর কি আমরা তাকে সুরাদি হাসপাতালে নিয়ে যাই, গ্রাম থেকে নিয়ে আসি। তার গ্রাম হচ্ছে বিক্রমপুর। তো উনি দুপুরবেলা যে একটু সেন্স আসার পরে বলতেছে যে আর আমি থাকবো না। তো আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। তো আম্মু ছিল, তারা খুব কান্নাকাটি, তারা খুব আপসেট ছিলেন। দেন রাত 8:30টার দিকে তার আবার সেন্স আসে। তখন আমি তার সামনে যাই, আমি একমাত্র ছিলাম ওখানে আইসিইউতে। তো আমি তাকে স্যুপ খাওয়াই দিই, আর পানি চাইলো, তো চামচ দিয়ে আর কি পানি দেই। তো খাওয়ার পরে উনি মানে কথা বলতে পারে না, তার চেহারা একটু অন্যরকম, চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তো ওইটা বসার পরে আমি আমার মাকে ডাক দিলাম। তো মা এসে টাওয়াল দিয়ে ওনার মুখটা মুছাই দিলেন। তো এরপরে তিনি আর কি রেস্ট নিলেন, আর কি শুয়ে পড়লেন। তো রাত 11:30টার দিকে ওনার টেম্পারেচারটা হাই হয়ে গেল, মানে বডিটা আর কি খুব মুভমেন্ট করতেছে, মানে দম যায় অবস্থা। দেন ডাক্তারের কল করা হলো, ডাক্তার আসে, তারা খুব চেষ্টা করতে থাকলো। তো আমি তখন আইসিইউর সামনে আর কি সরাসরি দেখতেছি আর কি আমার নানা আমার চোখের সামনে এমন করতেছে। তো খুব খারাপ লাগতেছিল। তো উনি তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্তেকাল করেন, ইনালিল্লাহি রাজিউন। তার জন্য আমার খুবই কষ্ট হয়, খুবই দুঃখ হয়। তো আমার মা, আমার বাবা সবাই সেই সময় কান্নাকাটিতে বিভৎস অবস্থা। তো রাত 1টার দিকে লাস্টে মর্গে নেওয়া হয়। তো মানে হার্ট ফাউন্ডেশনের নিচেই মর্গের ওখানে রাখা হয়। আমার সাথে আমার ফ্রেন্ড ছিলেন। তো ওকে নিয়ে আমরা আর কি লাশের সামনে দাঁড়ায় থাকি। তো তার আমাদের ফ্যামিলিটা একটু দূরে ছিল। তো আমি আর কি নানার দিকে তাকাচ্ছিলাম। তো নানা চেহারা দেখতে মনে হইতেছে যে উনি বাচ্চা একটা মানুষ, তার কি চোখটা বন্ধ করে শুয়ে আছে। মানে এটা বিশ্বাস করার মতো না, যে মনে হচ্ছে তাজা মানুষ দম নিচ্ছে। তো রাত 2:30টার দিকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়। তো অ্যাম্বুলেন্সে আমি ছিলাম, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, আর আব্বু ছিল। আব্বু সামনে বসা ছিল, সাথে ড্রাইভারও ছিল। তো অ্যাম্বুলেন্সে আমরা লাশ নিয়ে যাচ্ছি। তো খুব ঝাঁকি হচ্ছে। তো ঝাঁকি হওয়ার পর লাস্টে কাঁপতেছিল। তো আমরা হাত দিয়ে ধরে রাখি লাস্টে বুকের উপরে আমার হাত ছিল, আমি মাথার সামনে ছিলাম। তো পাপা ছিল সামনে বসা। তো যখন গাড়ি স্লো হয়ে যায়, জ্যামে আটকা পড়ে, তখন দেখা যায় যে লাস্টে নিঃশ্বাস নিতেছে। আর এমনি টোটালি লাশগুলা দেখা যায় যে ঠান্ডা হয়ে যায়, বডি ঠান্ডা, মানে এমনি পুরোটা সময় জেগেছিলেন এবং আপনারা একেবারে আপনার পুরো স্পষ্ট মনে আছে যে যা বলছেন সেরকমই ঘটেছিল, মানে নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা যা বললেন। জি। আচ্ছা। তো আমি তখন আর কি ঘাবড়ে যাই, কি ব্যাপার। তখন থেকে দেখতেছি মানুষটা কেমন, আমার মানে তখন আমার আর কোনো সেন্স নাই। আমি বুকের উপরে হাত রাখছি, আমি আর নড়তে পারতেছি না, আমার চোখগুলো আমি কেমন হয়ে গেছে, মানে ইন টাচ। আমার ফ্রেন্ডের দিকে তাকানোর সাথে সাথে ফ্রেন্ডও আর কি ইনোসেন্ট ফিল করতেছে, সেও আর কি কিছু বলতে চাচ্ছে, বুঝাতে চাচ্ছে। তো এরকম প্রায় আধা ঘন্টার মতো টাইমটা আর কি যাচ্ছে, বাট টাইম আর শেষ হচ্ছে না। তো হঠাৎ একবার জ্যামে আটকা পড়ে। তো জ্যামে যখন গাড়িটা আটকা পড়ে, তখন আমি গাড়ি থেকে সাথে সাথে লাফ দিয়ে নেমে যাই। আমি আর গাড়িতে থাকি না। তো বাবাকে বলি, আব্বু তুমি পিছনে বসো, আমি সামনে বসি। বাবা বলে কেন, কি হয়েছে? আমি বলি না কিছু হয় না, তুমি পিছনে বসো। তো অনেক রিকোয়েস্ট করার পর পাপা পিছনে এসে বসে। ফ্রেন্ডটাও আর কি করতে চাই, ওর ফ্রেন্ডরে অনেক বকাটকা দিয়ে ওর পিছনে বসাই, কারণ কি করবো, নিজে বাঁচলো বাপের নাম। তো যাক, ও মনে কষ্ট নিও না, আমার ফ্রেন্ডরে বলতেছি। তো সেই দিনটা এমন একটা অবস্থা ছিল, সেই সময় আর কি নিজে আর কিছু করার নেই। তো এই কাহিনীটা আমি তখন কারোর সাথে শেয়ার করি নাই, বিকজ তখন তাদের অবস্থাগুলো নর্মাল ছিল না। আমার মা বলো, বাবা বলেন, যারাই ছিলেন। তো এরকম হওয়ার পরে যখন আমরা টোল দিতে আর কি থামি, এবার গাড়িটা আর কি টোল দিতে হয় আর কি বিক্রমপুরে ঢোকার আগে, ব্রিজ আছে। তো টোলে যখন আমরা নামি, তখন আমি নাইমা আবার লাস্টের দিকে তাকাই। তখন লাস্টের দিকে তাকাইলে মনে হইতেছে মানে মুখটা তো আটকানো। তখন আমার দেখতেছি যে মনে হচ্ছে যে এও নিঃশ্বাস নিতেছে, মানে একটা মানে জীবন্ত মানুষ শুয়ে আছে। তো আমি আর ওইদিকে আর টোটালি আর কোনো সেন্স নেই না। এরপর আমি লাশ আর দেখি নাই, এটাই আমার শেষ দেখা। তো রাত্রেবেলা 4:30 দিকে আমরা পৌঁছাই গ্রামে যে। তো মামা আমাকে বলে যে যাও কি খাট নিয়ে আসো মসজিদ থেকে। তো আমি, আমার ফ্রেন্ড, সাথে একজন ছিল গ্রামের, ও টস নিয়ে আসে। তো আমরা 3 জন আর কি মসজিদে যাই। তো মসজিদে যাওয়ার আগে সামনে অনেক কবরস্থান ছিল, পুকুর টুকুর ছিল। তো ওই সাইডটা আমার খুব ভয় করে, এমনি কবরস্থান দেখলে ভয় করে, বাড়ির সাথে লাগানো। তো মসজিদটা খুব সুন্দর। তো মসজিদে যখন যাই, তো সামনেই সিঁড়ি, মানে দিঘির পাড়ে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা একটু পার হইলেই মাটিটা আর কি উঁচু নিচে আর কাদা মাটি। তো এই কাদা মাটি পার হওয়ার পরে যখন আমরা আর কি খাট যেখানে রাখি, সেই রুমে যখন ঢুকার পরে মানে হুজুর খুব সুন্দর, উঁচা লম্বা, মানে সাইজ অনেক উঁচু হবে, এবং দাড়িগুলো ফর্সা, খুব সাদা এবং খুব সুন্দর। সে আমার সালাম দিল যাওয়ার সাথে সাথেই, আসসালামু আলাইকুম। তো আমি তাকে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম বললাম। বলার পরে বলতেছে, হ্যাঁ আমি তো শুনছি, তো আমি খাট নিয়ে আর কি রেডি, তো তোমরা খাট নিয়ে যাও, আমি আর কি সকালবেলা এসে আমি মাইকে অ্যানাউন্স করে দেবো ফজরের সময়, তো সকালে তোমরা আর কি জানাজা হবে।
তো দেন আমরা নর্মাল ভাবে আমি আমার ফ্রেন্ড মানে খাট নিয়ে সুন্দরভাবে যাই, উনি আবার সাথে আবার আরেকজন দিয়ে দেয় আমাদের সাথে খাট টানার জন্য। তো খাটটা আমরা আর কি নিয়ে রাখি। তো রাখার পরে রাত্রেবেলা সবাইকে ডাকার জন্য পাড়ায় পাড়ায় যাই। তো দেন আমরা এই জিনিসগুলো ফিল করি না। বাট ফজরের নামাজের সময় যখন আমরা মসজিদে যাই, আমার মামা আবার বলে যে মাইকে অ্যালাউন্স করো হচ্ছে না কেন। তখন আমি হুজুরে যাই, ইমাম সাহেবরে যাই, জিজ্ঞাসা করা হলো যে কালকে আপনার থেকে চাবি নিলাম, খাট নিয়ে গেলাম, তো আপনি এখনো অ্যালাউন্স করতেছেন না কেন। তখন হুজুর বলতেছে কে মারা গেছে। আমি বলতেছি আমার দাদা ডাক্তার জহুরুল ইসলাম। তো উনি বলতেছেন আমি তো জানি না, জিনিসটা আমার কাছে মানে ইগনোর। দেন আমি আমার ফ্রেন্ডের দিকে তাকিয়েছি, আমার দিকে তাকিয়েছি, তাহলে কাল রাত্রেবেলা আমরা খাট পাইলাম কিভাবে, আমরা যে খাটিয়ে নিয়ে গেলাম তো খাটিয়াটা আমরা কিভাবে পাইলাম। তো দেন হুজুর বলতেছে যে খাটিয়ার চাবি আমার কাছে, এই দেখো চাবি বের করে দিল এবং বললো যে এই মসজিদ একমাত্র আমি ছাড়া, আমি ব্যতীত কেউ থাকে না রাত্রেবেলা। তো দেন আমরা আর কি ভয়টা পাইলাম। মানে ওই সময়টা আমি আর কি বলবো, আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। এরপরে আমি মসজিদের খাটিয়ার রুমে এখনো পর্যন্ত ঢুকি না, মানে এখনো গেলে আর ওকে একসাথেই ছিলাম। আচ্ছা, আপনারা দুজন একসঙ্গে ছিলেন এবং আপনি ওকে বলতেছিলাম যে হচ্ছে যে তুমি মানে যে ওই লোকটা যে আসলো উনি জানলো কিভাবে, এটা তো মনে হচ্ছে না যে উনি জানানো হয় নাই, তারপর জানতে পেরেছে। ওকে, সুন্দর ঘটনা এবং আমাদের আরো অনেক বিরাট সারপ্রাইজ আছে, সুতরাং আজকে কেউ যাবেন না, আমাদের সাথেই থাকুন এবং আমরা একটা ছোট্ট ঘটনা শুনবো। এবং সরি, আচ্ছা আমরা একটা ব্রেক নেই এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। এবং যারা SMS পাঠিয়েছেন তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি। FM haunted by Airtel. সবাই শুনছো ভূত FM at Radio Furti, and this is not Russell, this is Shakib from Bhuthist. আমার সাথে আছে হ্যালো, দিস ইজ জিবরান। জিবরান, তোর গলা দেখি চেঞ্জ হয়ে গেছে। আমার একটু গলা একটু মোটা হয়েছে কয়েকদিন ধরে। হ্যালো এভরিওয়ান, আমি সুমন বাই দ্য ওয়ে। আমার একটা ব্যান্ড আছে, গান গাই, মোটামুটি ফেমাস। আমার গান শুনছি নাকি? কয়েকটা শুনছি মনে হয়। কি রাসেল শুনছি আমরা? না, রাসেল LRB না, অর্থহীন ব্যান্ডের নাম। না, রাসেল হচ্ছিল LRB। এনিওয়েজ, আসসালামু আলাইকুম বাচ্চা ভাই, আপনি যদি শুনে থাকেন তাহলে সালাম দিলাম। আর অনেকদিন পরে আজকে ভূত FM আসলাম, ভালোই লাগছে দেখতে সবাইকে। আজকে অ্যাকচুয়ালি কোনো গল্প বলার জন্য আসিনি, আজকে গল্প শোনার জন্য আসছি। সো আমরা শুনবো আজকে। এনিওয়েজ, শাকিব কিছু বলো। সময় যে আপনি আমাদের একজন নারায়ণগঞ্জ থেকে আসছে, ইন্ট্রোডিউস করো। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমাদের এক পরিচিত একজন এসেছে, সে আজকে কিছু গল্প বলবে আমাদের, আমরা কিছু ঘটনা শুনবো। ওর একটা কি জানি পরিচয় আছে, লিরিক লেখে। ইজ এ গুড লিরিক রাইটার, যদিও তার কোনো গান আমি গাইনি, বাট তারপর সে ভালোই লিরিক লেখে। আচ্ছা, আমরা তাহলে ওনার কাছ থেকে একটা ঘটনা শুনে ফেলি। ঘটনা শুনি। হ্যাঁ, ওকে। সো আপনার তো নাম শুনলেন, এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমরা। এবং আসছেন নারায়ণগঞ্জ থেকে, আরেকবার নামটা বলবেন প্লিজ। হ্যালো, আমি ইমতিয়াজ, নারায়ণগঞ্জ নর্থ সাউথ ইউনিভার্সিটি। ওকে, তোমার নাম কি? ইমতিয়াজ, নারায়ণগঞ্জ নর্থ সাউথ ইউনিভার্সিটি? সরি, আমার নাম ইমতিয়াজ। নর্থ সাউথ ইউনিভার্সিটি কোনো শাখা আছে? ও নারায়ণগঞ্জে থাকে, সরি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে থাকে, আর নারায়ণগঞ্জ যে পড়ে। আচ্ছা, না, নর্থ সাউথে পড়ো তুমি, রাইট? জি, হ্যাঁ, নারায়ণগঞ্জে থাকে। আমার কিছু কাহিনী আছে, আমি এই বছর আমার একটা এক্সপিরিয়েন্স বলি। একবার আমি খুব ডিপ্রেশনে থাকার কারণে মানে সুইসাইডের অ্যাটেম্প নেই। তারপর আমি বেশ কয়েকদিন হসপিটাল ছিলাম। তো হসপিটালে থাকা অবস্থায় আমাকে ডক্টর ফার্স্ট টাইম বলছে যে মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, বলছে বাঁচবে না একটা পর্যায়ে। তো এভাবে বেশ কয়েকদিন হসপিটাল থাকি। তো আমি অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডে থাকি, ওয়ার্ডে। তো প্রতিদিন রাতে আমার 2টা বাজে ঘুম ভেঙে যেত। তো ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা দেখলাম, মানে অনেক বেডের স্ট্যান্ড থাকে, স্যালাইনের স্ট্যান্ড। স্যালাইনের স্ট্যান্ডে একটা বাদুর ঝুলে আছে, যে কোনো একটা বেডে আমার চোখ পড়তো। তো বাদুর ঝুলে আছে, এটাকে খুব নর্মাল ভাবে নিয়ে আবার ঘুমাই যেতাম।
পরদিন সকালবেলা উঠে যেটা দেখতাম, যেই বেডে বাদুল স্ট্যান্ডে বাদুল ঝুলে আছে ওই পেশেন্ট মারা গেছে। আচ্ছা, মানে যে আপনি মানে প্রতিদিনই এরকম ঘটনা ঘটতো আপনার সাথে? মোস্ট অফ দ্য ডে, প্রতিদিনই আচ্ছা। এভাবে ওই ওয়ার্ডের বেশিরভাগ রুগী মারা গেছে, একমাত্র আমি ছাড়া। আচ্ছা। তো আমি আমার পাশের বেডেও বাদুর দেখছি, বাট আমার বেডে দেখিনি। তো এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে, একবার আমি আমার গ্রামের বাড়ি যাই। আমার গ্রামের বাড়ি কুমিল্লা ইন্ডিয়ার বর্ডারের এদিকে। আচ্ছা। বর্ডার কাছে। তো আমার একটা কাজিন আছে, ও ক্লাস 5 এ পড়ে। আচ্ছা। তো গ্রামের ছেলে তো অনেক কিছু মানে অনেক কিছু জানে, অনেক একটু অ্যাডভান্স থাকে ওইদিকে সম্পর্কে ভালো জানে। তো ওর সাথে একবার আমি ইন্ডিয়ার বর্ডারে ক্রস করার জন্য যাই, মানে জাস্ট দেখার জন্য আর কি। তো ওখানে একটা মজার ব্যাপার আছে যে আমি জীবনও দেখি, মানে যেটা হচ্ছে যে ওখানে গাঁজা ক্ষেত আছে, এই গাঁজা ক্ষেত দেখতে যাই। তো এখানে দেখতে যাওয়ার পরে দেখলাম যে একটা পাহাড়ে উঠি, অনেক বড় বড় পাহাড় আছে, টিলার মতো অ্যাকচুয়ালি। তো ওখানে দেখলাম যে বিএসএফ এর বিশাল একটা টাওয়ার। তো ইন্ডিয়ার বর্ডারের 30 ফুট পরে কাঁটাতারে বেড়া থাকে। তো এখানে কাঁটাতারে বেড়া দেখি নাই, বিকালে যাই তো বিএসএফ এর টাওয়ার দেখি। সো ওইটা দেখে আমরা দুজনে খুব ভয় পাই। আর আমার যে কাজিন ছিল সে এখানে বললো, আমি গতকালকেও এখানে এসেছিলাম, বাট টাওয়ার তো দেখলাম না। এটা প্রায় যখন দেখি এটা প্রায় সন্ধ্যা হয়ে যায়, টাওয়ার তো দেখলাম না, টাওয়ার দেখিনি। আমি ঠিক এই জায়গাটাই ছিলাম। তো বিএসএফ টাওয়ার তো এখন বর্ডার তখন খুবই খারাপ অবস্থা, ফায়ার করে বিএসএফ। তো আমরা বিএসএফ এর যেন নজরে না পড়ে জন্য আমরা খুব কোথাও পালানোর ট্রাই করি। তো পালাইতে গিয়ে যেটা দেখলাম, মানে রাস্তা খুঁজে পেতেছি না। এরকম আপনারা ফিরে আসছিলেন আর কি, ফিরে আসার সময় রাস্তা খুঁজে পেতেছিলাম না, একদম তখন রাত হয়ে গেছে। আচ্ছা। একদমই রাত হয়ে গেছে, কিছুতেই রাস্তা খুঁজে পেতেছিলাম না। তো একটা পর্যায়ে আমি দেখলাম কিছু মানে অনেকগুলো জোনাকি জ্বলতেছে পাহাড়ের উপরে, অনেকগুলো জোনাকি। তো আমি পিছনে ঘুরে আবার পিছনে তাকালাম, মানে সামনে ঘুরে পিছনে তাকালাম, দেখি একটা জোনাকিও নাই। মানে হাজার হাজার জোনাকি ছিল, সবগুলো জোনাকি একসাথে কিভাবে নেমে গেল। এরকম রাস্তা খুঁজে একটা পর্যায়ে আমরা দুজনকে হারায় ফেলি। আচ্ছা। হারায় ফেলি। তো হারায় ফেলার পরে যেটা দেখলাম, আবার অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আবার দুজনে একসাথে হই। তো একসাথে হওয়ার পরে সিম্পল একটা ব্যাপার নিয়ে খুব ঝগড়া লাগে। আসলে এই ঝগড়া লাগাটা কোনো কথা না, দুজন অনেক মানে ছিলাম। আমি যেহেতু বড়, ও অনেক ছোট, তো আমার রেসপন্সিবিলিটি বেশি ছিল তাকে দেখে রাখাটা। তো এরকম ঝগড়ার পর্যায়ে এক পর্যায়ে আবার আমি আমার ভিতরে আসি যে আমি কেন ঝগড়া লাগলাম। তো এইভাবে আমরা আবার রাস্তা খোঁজার ট্রাই করি। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর যেটা দেখলাম, আমরা যেখানে বিএসএফ এর টাওয়ারটা দেখছিলাম ঠিক সেই জায়গাটাই আছি, ওই জায়গায় টাওয়ারটাও নেই। তো এই পর্যায়ে আমরা কি করতেছি, মানে অনেক কষ্ট করে একটা জায়গায় আসলাম যে এইখানে প্রায় কম করে হলেও কোনো মানুষের আসা যাওয়ার কোনো চিহ্নই নেই। এখানে নিজের রাস্তা বানিয়ে তারপর আমাদের বাসায় ব্যাক করতে হয়েছে। তো বাসায় ব্যাক করার ভিতরে অনেক যেগুলো ঘটনা হয়েছে, যে ও একটা জায়গায় ও মানে পড়ে যায়, আমার কাজিনটা পড়ে যায়। তো কাজিনটা পড়ে গেলে তো নর্মালি মাটিতে গোড়া পড়বে। তো সেটা যে না করে সে উপর দিকে উঠে, কিছুক্ষণ একটু উপরের দিকে উঠে তারপর মানে একটা আছাড় খায়, এরকম আর কি। তো এইটা দেখে আমি খুব ভয় পাই। তো আমি দৌড়াদৌড়ি পড়া শুরু করি, তাকে ধরি। তো তাকে ধরার পর আমিও ঠিক ও যেভাবে আছাড় খেয়েছি আমিও ঠিক সেম ভাবে আছাড় খেয়েছি। মানে কিছুক্ষণ উপরে উঠি, তারপর ঠাস করে নিচে পড়ে গেছি। তো এইরকম একটা পর্যায়ে আমার রাস্তায় অনেক সাপ। তো এইগুলা মারতে সরাইতে আমরা কোন রকম ভাবে বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর আমারও খুব জ্বর, মানে ওরও খুব জ্বর, প্রচন্ড জ্বর। এরকম 2 দিন জ্বর ছিল। তো এই 2 দিন জ্বর থাকার পরে আমরা মোটামুটি সুস্থ হই। তারপর আমি আমার বাসায় চলে যাই, আমার বাসায়। তো আমার বাসায় যে ঘটনা, অ্যাকচুয়ালি আমার বাসায় মানে খুবই, ধরেন যে আমি বসে আছি, তো হুটহাট করে দরজা খুলে যায়। বাসায় সবাই ঘুমানো, 2টা-3টা দরজা খুলে যায়, দরজার লক মানে মুচড়ে খুলে, এভাবে খুলে যায়। তো একবার রাতে আমি শুয়ে থাকার পরে আমার খুব বাজে একটা স্বপ্ন দেখি। তো
তো স্বপ্নটা দেখার পর স্বপ্নে যেটা দেখলাম যে একটা খুব পাহাড়ের গুহায় বিশাল লম্বা একটা ডাইনিং টেবিল, পাথরের ডাইনিং টেবিল, এখানে অনেকগুলো মানুষ বসে আছে, বাট সবগুলো মানুষের গলা কাটা। তো গলা কাটা, তো এখানে একজন লিডার আছে, তো ও সবাইকে খাবার সার্ভ করতেছে। তো যেটা করতেছে সবাইকে খাওয়াই দিতেছে, মানে ওই গলা কাটার মুখ দিয়ে না ঢোকে, যে জায়গাটা কাটাও সেখান দিয়ে খাবার ঢুকে। আচ্ছা, এইটা দেখার পর আমার স্বপ্ন ভেঙে যায়, মানে সরি ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর যেটা দেখলাম, তো আমার বেডের পাশে একটা বড় মানে শেপ, একটা মানে পুরাটা ধোয়ার মতো একটা কিরকম যেন বসে আছে, না তার ঠিক খেয়াল করি নাই, সে তার হাতের দিকে তাকায় আছে, ওই বডি শেপটা, সে তার হাতের দিকে তাকাইছে। আমি তার হাতের দিকে তাকায় যেটা দেখলাম, আমি এতক্ষণ স্বপ্নে যেটা দেখলাম, সে তার ওই হাতের মধ্যে সেটা ডিসপ্লে দেখতেছে। আচ্ছা, এটা আপনি বাস্তবে দেখছেন? তো এটা দেখার পর আমি আমার মাকে ডাক দিছি, আব্বা মা দুজনকে ডাকছি চিৎকার করে। তারপর একটা তালির আওয়াজ শুনলাম, তারপর দুই ভাগ হয়ে মানে ধোয়ার মতো মিশে গেল। তারপর হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর বললো এখানে খুব পুরানো এক মানে অনেক আগে থেকে একটা থাকে, জিন থাকে। তো এই হচ্ছে ঘটনা, আরো অনেক ঘটনা হয় আমার সাথে। আচ্ছা, আমরা আবারও ঘটনায় ফিরে আসবো, তবে তার আগে একটা ঘটনা খুব মিশাই বলতেছে, আমাকে একটা ঘটনা বলছিল। আচ্ছা, এটা আমার কাছে খুব মজা লাগছিল। ঘটনা আমি বলি, সেটা হচ্ছে সে নাকি কক্সবাজার গেছিল, কবে জানি, কোথায় একটা, আচ্ছা ধরে নেই আমরা, হ্যাঁ কক্সবাজার ধরে নেই, কক্সবাজার যেখানেই গেছিল, ওখানে সে রিক্সা করে রাতের বেলা রাত হয়ে গেছে, লুকিং ফর রিক্সা খুঁজে পাচ্ছে না। ফাইনালি সে একটা রিক্সা ডাকলো, রিক্সায় উঠলো, তো উঠে যাচ্ছে যেখানে যাওয়ার কথা ওখানে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে রাস্তায় আরেকটা লোক ছিল, সে ওই সেম রিক্সাটাকে ডাকতেছে। আচ্ছা, তো হি ইজ ফিলিং উইয়ার্ড যে ব্যাপারটা দেখতেছে না, আমি এখানে বসে আছি, এই রিক্সা ডাকতেছে। তো ও আসতেছে, ওই লোকটা কাছে আসতেছে, রিক্সাটা যাচ্ছে ওই লোকটার কাছে, ওই লোকটা ঢেকেই যেতেছে, হ্যাঁ রিক্সা, এই রিক্সা, অ্যাজ ইফ রিক্সা কেউ নাই। তারপরে রিক্সাওয়ালাও থামছে, আচ্ছা, রিক্সাওয়ালাও থামছে। তারপরে ওই লোকটা উঠছে রিক্সায়, উঠে টের পাইছে যখন ও বসে আছে। তারপর তো সে লোকটা নাকি আটকে উঠছে, আর হতো হ্যাঁ মেয়ে দেখেন না আমি এখানে আসছি, রিক্সাওয়ালাও নাকি আটকে উঠছে। আল্লাহ, রিক্সাওয়ালা ঘুরে বলে আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, এই মেয়ে নামেন, এই ওই, তারপরে দিচ্ছে অবস্থা, তারপর ওরা নামাই দিয়ে তারপর ব্যাটা রিক্সা নিয়ে চলে আসছে। I found this to be very interesting. ইন্টারেস্টিং, আসলে অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, আমাদেরকে SMS করছেন অনেকে, আমি বলি যে আপনি SMS যদি কোথায় যান, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে দীপাকর নয়াপল্টন থেকে লিখেছেন যে ভৌতিক স্ট্রিম যে কক্সবাজারে চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু পেয়েছে কিনা, এরকম একটা প্রশ্ন করেছে আর কি, এখনো মনে আছে সবার দেখছি। প্রতিষ্ঠান চন্দ্রগ্রহণের সময় কিছুই পায় নাই। ইনফ্যাক্ট তার পরের এপিসোড আমরা বলছিলাম যে ওইটা কিছুই হয় নাই। আচ্ছা, আমরা আমাদের যেসব ইনভেস্টিগেশন কিছু হয়নি ওটা নিয়ে যদি শো করতে যাই না, তো সপ্তাহে 5 দিন শো করতে হবে। সেটাই, মানে অসংখ্য ঘটনা যেটা হচ্ছে কিছুই হয়নি, হয়তো দেখানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু না হয়ই নাই, কিছুই হয়নি। অসংখ্য স্টোরি আছে যেখানে আমরা গেছি, মানে মোস্ট অফ দ্য প্লেসেসই কিছু হয় নাই আমাদের, 95% প্লেসে কিছু হয়নি। আচ্ছা, সো ইটস দ্যাট 5% প্লেস যেটা নিয়ে আমরা 5% হয়েছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যে ওইটা মানে আমাদের ফিগারটা হচ্ছে সামথিং লাইক আমরা 60টা জায়গায় গেছি, আমি পার্সোনালি গেছি 40টার মতো, সোহন ভাই একা 72 সবকিছু মিলায় 60 বা 72 মতো সোহন ভাই গেছে। ওটার মধ্যে আমরা পাইছি এই ভৌতিষ্টের যে ঘটনাগুলো দেখাবো অন এয়ার, আর এখানে যেগুলো শেয়ার করছি এর বেশি। আর কিছু কিছু গল্প আছে যেগুলো ফর হোয়াট এভার রিজন আমরা শেয়ার করতে পারি না, ওই যে হঠাৎ এসে বলি, ওগুলা কিছু মানে পারমিশন নেওয়ার ব্যাপার থাকে, এই থাকে, মানে যদিও টিভিতে দেখাবো না, শেয়ার করাটাও একটা মানে তোমার একটা পার্সোনাল স্টোরি, সেটাই তোমার সাথে হয়েছে, তুমি হয়তো চাও না যে এটা সবাই জানো। কিছু কিছু এরকম কয়েকটা আছে আমাদের ঝুলিতে, ওগুলো এখন শেয়ার করা যাচ্ছে না। আর বেশ কিছু মানে আমরা যেরকম যে ফেসবুকে বিভিন্ন জায়গায় সমস্ত ঘটনা রটছে, সে সমস্ত ঘটনা কতটা সত্য খোদার কসম দেখলো। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, আমরা ভৌতিস্ট দেশ টিভিতে 23 তারিখ জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মার্চের 23 তারিখ। 26 দেশ টিভি থেকে আমাদের বলেছে যে দেশ টিভির বার্থডে দিন
26 তারিখ বা 26 তারিখে। So, ওই দিন তারা এটা অন এয়ার করতে চায়। So, ওইটার উপর বেস করে আমরা 23 তারিখে অ্যাকচুয়ালি জমা দিয়ে দিচ্ছি। So, আমরা আসলেও জমা দিয়ে দিচ্ছি। এখন বাই এনি চান্স দেশ টিভি যদি মনে করে যে না ওটা 26 তারিখ না দেখে 27 তারিখ দেখাবো, 28 তারিখ দেখাবো, এটা ওদের ব্যাপার। বাট আমরা দিয়ে দিচ্ছি 26 তারিখের জন্যই আমরা দিয়ে দিচ্ছি। এবং আমি ঠিক জানি না এখন 26শে মার্চ এরকম হতেই পারে যে ওদের স্পেশাল কোনো অনুষ্ঠান থাকতে পারে সারা দিন রাত ব্যাপী, এরকম হতেই পারে। ওরকম হলে তারা যদি চেঞ্জ করে এটা অ্যাকচুয়ালি পুরোপুরি দেশ টিভির ব্যাপার, হাসরের ময়দানে তাদের জবাব দিতে হবে। বাট আমরা 23 তারিখ দিয়ে দিচ্ছি ফর শিওর। আরেকটা ব্যাপার হচ্ছে 26 তারিখ হচ্ছে মানডে না টিউসডে। আচ্ছা, So, আমরা ভূতিস টিম আমরা ফিল করি যে ফ্রাইডে যেহেতু ভূত FM হয়, সো আইড রাদার এটা থার্সডে তে অন এয়ার। থার্সডে রাতে অন এয়ার হলে আমরা পরের দিন এটা নিয়ে আলাপ আলোচনা বা হোয়াটএভার একটা মানে একটা গরম গরম ইয়ে থাকে। সেটাই। সো ওইভাবে আর কি। সো সুমন ভাই যেটা বললেন যে 23 তারিখ উই আর গিভিং আওয়ার স্টাফ, আর হোপফুলি 26 তারিখ দেখাবে, না দেখালেও মার্চে ডেফিনেটলি দেখাচ্ছে। 26, 27, 28, 29, 30 এর মধ্যে। বাহ, তার মানে সামনের মাসে। এবং এরপরে এবার কিন্তু আমরা মোটামুটি আল্লাহর রহমতে আমরা বেশ কনফিডেন্ট, আমাদের কাজও খুব ভালো মতো আগাচ্ছে। আমরা ইনফ্যাক্ট এই লাস্ট 1 মাসের মধ্যে অর্থেনের কনসার্ট অনেক ফিরিয়ে দিচ্ছি আমি, জাস্ট ভূতিসটা যাতে শেষ হয়। আচ্ছা, হ্যাঁ, সো আমরা খুবই সিরিয়াস ভাবে কাজ করছি। ওকে, সো হোপফুলি মার্চে ইনশাআল্লাহ অনেক সবাই সেটাই এট লাস্ট। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই যে একটু আগে আমাকে সবাই আসলে SMS দিচ্ছেন এবং SMS দিয়ে যে বাবু ধন্যবাদ সবাইকে। ফারহান আমাদের SMS করেছেন, অরিন আমাদের SMS করেছেন, যে আবারও তিনিও ধন্যবাদ জানিয়েছেন আসলে। রিফাত আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন ক্রিস গেল, আপনাদেরকে ওয়েলকাম করেছেন ভৌতিস্ট কে। ইমন আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে বাঁধন হৃদয় SMS করেছেন খুলনা থেকে আমাদের SMS করেছেন। আচ্ছা, এছাড়াও শেওড়া ভূত SMS করেছেন শেওড়াপাড়া থেকে। শিমুল মিরপুর 11 থেকে আমাদের SMS করেছেন। জুবাইর এবং জুনায়েদ আমাদের SMS করেছেন। মাহাদি আমাদের SMS করেছেন। তো আমরা আজকে তার মানে কোনো ঘটনা কি ঘটনা একটু পরে দেখি। হ্যাঁ, ঘটনা একটু পরে যাই। একটা কথা, তুমি কি উন্মাদের ব্যাপারটা শেয়ার করছো? না, এখনো শেয়ার করি। আচ্ছা, আমরা রেডিও ফুটতে এটা কি মানে বলা যাবে তো? রেডিও ফুটতে ঢোকার সাথে সাথে রাসেল বললো যে উম্মাদ ম্যাগাজিন নাকি যাত্রা করছে। আমি বললাম কি, যে বইমেলায় নাকি ভূতিসকে পচায় একটা ইস্যু বের করছে। শোনেন না, উম্মাদে তো পচাবে। আমার সঙ্গে এটা খুবই ভালো লাগছে। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস ইন লাইফ, যে উম্মাদ আমাকে পচাইছে। হ্যাঁ, সেটাই না, আমারও খুব ভালো লাগে। উন্মাদ ম্যাগাজিনটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে, মানে আমরা সবাই যখন ছোট ছিলাম আমরা সবাই একটা বিশাল বড় ফ্যান ছিলাম, রাইট? আমরা দেখতাম যে মানুষজনের পছন্দ হচ্ছে বা ফান করা। উম্মাদ পচালে মানে ইউ মেড ইট। হ্যাঁ হ্যাঁ, এই জন্য উম্মাদ পচাইছে। হ্যাঁ, এত বছর ধরে গান করলাম, এখনো পচাইলো না, বাট ভোটিস করলাম পচাই ফেলালো, এখন রিলিজও হয়নি। সো হ্যাঁ, ডেফিনেটলি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব ভালো লাগছে আসলে। এবং সবাই বেশি বেশি কিংবা সো দ্যাট ওদের হাইস্ট সেলিং ইস্যু হয়, তবে আমরা উম্মাদকে ভোটিস বেচে তো বড় হই। ওকে, সো আমরা আরেকজন গেস্ট আছে, ওনার ঘটনা তাহলে একটু শুনে নিই। আপনাকে ছোট্ট করে একটা ঘটনা যেটা আছে সেটা একটু শুনে নেন। থ্যাংক ইউ রাসেল ভাই। ইসচিমু স্টাডি করছি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, থাকি মোহাম্মদপুর। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে যখন আমি ক্লাস 4 কি 5 এ পড়ি, তো আমি ঘটনাটা শর্ট করে বলছি। একদিন সন্ধ্যায় মানে আমি খেলতে যেতাম একটু দূরে, আসতে আমার একটু দেরি হয়েছে। আম্মু আমাকে বলছে যে তোকে আজকে ঢুকতে দেবো না বাসায়। বাট ওই আমাদের যে প্লেসটা ছিল, যে পাশটা ছিল, সেটা ছিল যশোর এবং খুলনার মিডিল পয়েন্টে একটা জায়গায়, এবং সেটার পাশে বড় ধরনের একটা মাজারও আছে। যশোরে যারা শুনছেন তারা হয়তো অনেকে চিনেন যে জায়গাটা, নপাড়া নামে একটা জায়গা আছে। তো ওইখানে যে বাড়িটা ছিল অনেক পুরাতন এবং আশেপাশে অনেক জায়গা ছিল, মোটামুটি বলা যায় যে বড় ধরনের বাংলো বা পুরনো বাংলো টাইপের যে বাসা, এই ধরনের বাসা। এবং ওইদিকে ছোটখাটো উইয়ার টাইপের কিছু ঘটতো। তো আমি সিঁড়িতে বসে আছি, তো আমি ভাবছি যে আম্মু তো খুলবে, কিন্তু কিছুক্ষণ পরে আমার হঠাৎ করে মনে হলো যে কেন আম্মু খুলবে, আম্মু তো বলছে যে আমাকে ঢুকতে দিবে না। তো আমি ভাবলাম যে, আর আমার একটা শখ ছিল তখন, গেম খেলার একটা ব্যাড হ্যাবিট ছিল। তো ওইখান থেকে আমাদের বাজার ছিল বেশ 1/2 কিলোমিটার মতো দূরে। তো আমি ভাবলাম যে আমার কাছে হয়তো অল্প কিছু টাকা আছে, যাই গেম খেলি। দেন আমি বের হলাম এবং বাজারে গেলাম, বাজারে গিয়ে গেম খেলছি। খেলার পর প্রায় 9টা 9:30 বেজে গেছে। 10টার দিকে সবকিছু বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পরে আমি ভাবতেছি যে আম্মু তো আমাকে বাসায় ঢুকতে দিবে না, তো আমি বাসায় যাব না, আমি নানু বাড়িতে যাব। ওইখান থেকে প্রায় 4 কি 5 কিলোমিটার দূরে ছিল আমার নানু বাড়ি। তো কেন যে আমার মাথায় এটা আসলো আমি নিজেও জানি না, কারণ আমি 4-5 বছরের 4 কি 5 এ পড়ি। তো হঠাৎ আমি এভাবে কোনো প্ল্যান করতে পারি না, আর আমার পকেটে কোনো টাকাও নেই।
তারপরেও মনে হলো যে যাই। এবার আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে নানি বাড়ির দিকে রওনা দিছি। দেওয়ার পর বাজারটা পার হলাম। পার হওয়ার পরে প্লেসটা এমন যে রেল রাস্তা আছে, তার একটু পরে নদী আছে এবং তার বাম পাশে হাইওয়ে রোড, এমন একটা প্লেস। এবং টাইম তখন সম্ভবত 11টা থেকে 12টা, এবং ওটা ছিল কিছুটা এমন সময় শীতকাল টাইপের, শীত চলে গেছে এমন একটা ভাব। তো আমি যাচ্ছি, যেতে যেতে আমার তো তখন সেন্স কাজ করতেছে না যে আমি আসলে কি যাচ্ছি। তো মনে হচ্ছে যে আমি যাচ্ছি যেতে যেতে আমি রেল লাইন দিয়ে যাচ্ছি, এবং তখন ভাবতেছি যে আমি যদি হাইওয়ে রোড দিয়ে যাই তাহলে এটা মনে একটু দূর হবে, রেল রোড দিয়ে গেলে মনে এটা শর্ট হবে। এই জন্য আমি রেল রোড দিয়ে যাচ্ছি। যেতে যেতে ওইখানে একটা শ্মশান ঘাট পড়ে। ম্যাক্সিমাম আমরা দেখি যে শ্মশান পড়ায় হচ্ছে নদীর পাশে, এটা ছিল নদী এবং রেল রোডের মাঝখানে একটা শ্মশান ঘাট পড়ে। তো এই জন্য আমি ভাবছি যে শ্মশান ঘাট সামনে, তো আমি হাইওয়ে রোড থেকে যাই, এটা মনে হয় ভালো হবে। তো আমি যখন শ্মশান রেল রোড থেকে যখন আমি পাস করি হাইওয়ে রোডে, তখন দেখি যে রেল রোডে 2জন লোক বসে আছে এবং তারা আমাকে দেখে ডাক দেয় যে এই এদিকে আসো। তারপর আমি যাই তাদের কাছে, এবং আমার তো তখন অনেক ভয়। তারা আমাকে জিজ্ঞেস করছে কোথায় আছো। তখন আমি ভয় এমনি বলে ফেলছি যে আমার আম্মুর খুব অসুখ, এর জন্য আমি নানি বাড়িতে যাচ্ছি, নানিকে ডাকতে। তারপর দেখলাম যে তারা দুজনই কিছু কথা বললো, মানে কি বলছে আমি ঠিক বুঝতে পারি না। তখন একজন বলছে আচ্ছা ঠিক আছে যাও। তারপর আমি হাইওয়ে রোডে পাস করে যখন যাচ্ছি, যেতে যেতে ওইখানে আরেকটা কবরস্থান পড়ে হাইওয়ে রোডের পাশে, বাম পাশে। ওখানে হচ্ছে 5 জন ভাইকে একসাথে মারা হয়েছিল, এটা সম্ভবত 1971 সালে। তো তাদেরকে কবর দেওয়া হয় একসাথে, এবং তারপরে ওইখান থেকে বড় কবরস্থান ক্রিয়েট হয় ওখানে। আচ্ছা, তো আমার এটা ভয় লাগতেছে যে সামনে কবরস্থান, তাহলে আমি আবার রেল রোড থেকে যাই। তো এই প্লেসটা ছিল এমন যে রেল রোড থেকেও কবরস্থান দেখা যায়, কিন্তু আমি রেল রোডে আসছি ঠিক, কিন্তু আমার চোখ কবরস্থান থেকে সরতেছে না। আমি সামনে দেখছি যে আমি সোজা যাচ্ছি, আমার পা চলতেছে, কিন্তু আমার চোখ আছে কবরস্থানের দিকে। তো কবরস্থানের দিকে যখন আছে, তখন আমি দেখতেছি কবরস্থানে হালকা নীল টাইপের আলো জ্বলতেছে, যে জোনাকির যে আলোটা ওইটাও কিন্তু না। আমরা গ্যাস জ্বালালে দেখি যে নীল আলোটা, নীল টাইপের আলো। তো আমি ওটা থেকে চোখ সরাতে পারতেছি না। আমি মনে করছি না আমি ওটার দিকে তাকাবো না, কিন্তু মনে হচ্ছে যে আমি অনেক হাঁটতেছি, অনেক জোরে জোরে হাঁটতেছি, কিন্তু আমার পথটা ফুরাচ্ছে না এবং আমি ওখান থেকে চোখ সরাতে পারতেছি না। তো যাই হোক, যেতে যেতে ওইটা আমি পাস করলাম। পাস করার পরে আসলে যে তখন যে ফিলিংসটা যে কেমন ছিল, এবং আমি মানে বোঝাইতে পারতেছি না ঠিক। আসলে যার সাথে না ঘটে সে তো বুঝতে পারবে না, আসলে আমার সাথে ঘটছে আমি বুঝছি। এরপর আমি খানিক দূর যাওয়ার পরে আবার ভাবি যে ঠিক আছে, কবরস্থান তো পার হয়েছে, আমি আবার তাহলে হাইওয়ে রোডে আসি। এবার হাইওয়ে রোডে আসার পরে কবরস্থান কিন্তু পার হয়ে গেছে, আমি হাইওয়ে রোডে আসার পরে আমি হাঁটতেছি, আর তখন হয়তো দূরপাল্লার 1-2টা বাস যাচ্ছে, মানে খুলনা থেকে ঢাকার দিকে আসতেছে, তাছাড়া কোনো গাড়ি টাড়ি নাই। এবং যখন আমি ফার্স্টে হাঁটা শুরু করি তখন কিছু কিছু লোক দেখা যাচ্ছিল, এখন কোনো লোকই দেখা যাচ্ছে না। তারপর আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি ফিল করি, আমি রাস্তার বাম পাশ থেকে হাঁটতেছি, হঠাৎ করে ফিল করি যে আমার ডান পাশে হয়তো কেউ হাঁটতেছে, অথবা হয়তো কিছু নিয়ে যাচ্ছে আমার পাশ দিয়ে, এবং সে যেন আমার আগে যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে। আচ্ছা, তখন আমি ডান দিকে হালকা খেয়াল করলাম। খেয়াল করার পরে দেখি যে একটা মানুষ টাইপের শ্যাডো। তো তার মুখের দিকে আমি তাকালাম, কিন্তু তার মুখের দিকটা আমি পরিষ্কার খেয়াল করতে পারিনি, দেখতে পারিনি। আর সেটা ছিল হালকা একটু চাঁদনি রাত, হালকা, তো অতটা আমি বুঝতে পারিনি। আর সে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় যাচ্ছ। তো আমি বলছি যে আমি আমার বাসায় যাচ্ছি। আমি কিন্তু তখনও কিন্তু ক্লিয়ার করে বলিনি যে আমি আমার নানু বাসায় যাচ্ছি, আমি বলছি যে আমার বাসায় যাচ্ছি। তারপর সেই লোকটা আমাকে বলতেছে, আর সেই লোকটার ভয়েসটা ছিল অনেক ডিপ। তো সে আমাকে বলতেছে তোমার বাসা কি এইদিকে, মানে সে এমন ভাবে বলছে যেন সে জানে যে আমার বাসা আসলে এইদিকে না। তারপর আমি হঠাৎ করে ভয় পেয়ে বলছি যে না, আসলে আমার বাসা এইদিকে না, আমি নানু বাড়িতে যাচ্ছি। তারপরে বলতেছে যে তুমি উঠো আমার গাড়িতে। আমি সেখানে বুঝতে পারতেছি যে এটা ভ্যান টাইপের কিছু, ভ্যান টাইপের হয়তো সমান কিছু, কিন্তু যে ভ্যান থাকলে যে রাত্রেবেলা ভ্যান ওয়ালারা খেয়াল করবেন যে হারিকেন জ্বালায় বা কোনো লাইট জ্বালায় রাখে, সেখানে কোনো হারিকেন বা কোনো লাইট এটা জ্বালানো ছিল না। তারপর আমি তার কথা শুনে বলছি যে আমার কাছে তো টাকা নাই। বলছে তোমার টাকা লাগবে না, তুমি উঠো। এবার আমি উঠছি। ওঠার পরে যে কতটুকু সময় আমি স্পেন্ড করছি, বা আমি তখন বুঝছি যে আমি গতিমান আছি, আমি যাচ্ছি, কিন্তু আমি কোথা দিয়ে যাচ্ছি, মানে কিভাবে যাচ্ছি সেটা আমি জানি না। এবং তারপর
আমি এটা আমার খেয়াল আছে, তাকে আমি আমার নানু বাসার ঠিকানাটা বলি নাই। কিন্তু সে আমাকে ঠিক নানু বাসার যে রোড, সেই রোডের ওখানে ড্রপ করে দেয়। আচ্ছা, ড্রপ করার পরে আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ, আমার নানু বাসাতে আসছি। আমি গিয়ে নানুকে নক করি, নানু হঠাৎ করে বলে যে কি ব্যাপার রাত্রে এটি। তখন আমি বলছি আমি বাসা থেকে রাগারাগি করে চলে আসছি, এই ধরনের কিছু বলছি। তারপরে বলছে যে তোমাকে কে পোষা দিছে? আমি বলছি কই তো ভ্যানওয়ালা। তো নানু তখন দেখছে, উকি মেরে দেখলো যে কেউ নাই। নানু হয়তো ভাবছে যে সে নামায় দিয়ে চলে গেছে। তো তারপরে নানু অতটা খেয়াল করে নাই, আর আমারও ততটা খেয়াল ছিল না যে আসলে কে নামাই দিয়ে গেছে বা তাকে আমি বললাম না। তখন আমি তাড়াতাড়ি গিয়া খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। পরদিন সকালে আম্মু আসে, আর তখন তো ফোনের মানে যে কন্ট্যাক্ট করার জন্য যে ফোন অ্যাভেলেবেল এটা ছিল না। এজন্য আম্মু কন্ট্যাক্ট করতে পারি না নানু বসাতেই। সকালবেলা এসে দেখে যে আমি নানু বসাতে আছি, এবং তারপর থেকে 3 দিন আমার প্রচন্ড পরিমাণে জ্বর ছিল। ওকে, সো এই ছিল ঘটনা, এবং আমাদের সাথে আরো কিছু SMS আমাদের কাছে চলে এসছে অলরেডি। আমাকে স্বাধীন লিখেছেন ফ্রম বাগেরহাট, লিখেছেন যে আচ্ছা রাসেল ভাই, ভূত FM শোনার পর রাতে আমাদের অনেক ভয় লাগে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। রিফাত খুলনা থেকে লিখেছেন যে থ্যাংক ইউ সো মাচ, তার SMS পড়ার জন্য আমাদের এই থ্যাঙ্কসটা তিনি দিয়েছেন, এবং তিনি বলেছেন যে তিনি এখন অনেক তার ভালো লাগছে। রনি লিখেছেন যে রাসেল ভাই, আমি ভূত FM এর নতুন মেম্বার, অনেক ভালো লাগছে। এছাড়াও আসিফ আজিজ আমাকে SMS করেছেন, এবং তাদের কাছে ভূত FM আজকে চরম লাগছে। হুসাইন রানা আমাদের ঢাকা থেকে ঢাকা হোসেনি দালান থেকে SMS করেছেন। সম্রাট আমাদের SMS করেছেন। তুহিন, তন্ময়, টিটু, মাসুম ময়মনসিং থেকে SMS করেছেন। আমাদের আরো কিছু গেস্ট রয়েছে, তো আমরা কি এখন একটা ব্রেক নিব না একটা ঘটনা শুনে ফেলবো মাঝখানে? কি করা যায়? ঘটনা ঠিক না, আমি জাস্ট একটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ভৌতিকতা খুব শীঘ্রই চলে আসবে, এই কারণে আমরা অনেক বিজি। আর ঢাকাটা থাকা হয় না, দেশের বাইরে থাকা হয়, এই কারণে আসা হয় না। সো ওই দিন আমি আর সাকিব আর জীবন চিন্তা করছিলাম যে অনেকে আমাদের সাথে কথা বলতে চাই বা এইসব এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, এটার জন্য কি করা যায়। সো আমরা যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে এই যারা ভূত FM শুনে, এই ভূত FM লিসনার যারা, তাদের সেখান থেকে আমরা 3 জনকে চুজ করব। কোনো একটা রাতে ভৌতিস্ট হেডকোয়ার্টারে আমরা 3 জনের সাথে বসে সারা রাত আমরা এই ভূতের আলাপ চলবে আর কি, বা ওরা ওদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারে। আমরাও আমাদের 2-1 ঘটনা খুব ঠিক, মানে আমরা অনেক কথা এখানে ক্লিয়ারলি বলি না, কিছু কথা এড়িয়ে যাই। তো 2-1 ঘটনা হয়তো আমরা তাদের বলবো যেটা এখনো ভূতের ঘটনা সবাই শুনে নাই। আচ্ছা, তো এরকম একটা জিনিস করা যেতে পারে। আচ্ছা, এই যে সিলেক্ট করবেন 3 জনকে, এটা কিভাবে হবে? মানে ওদের কি করতে হবে? জন্য ওদের SMS করতে হবে। আচ্ছা, SMS এ জাস্ট ভৌতিস লিখতে হবে। আচ্ছা, শাউটের পর কি জানি লিখতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে শাউটের পরে মানে মেসেজটা শুরু হয়ে যায়। তো শাউটের পরে ওই জাস্ট নামও লিখতে হবে না, বিকজ নাম্বার ডেটাবেসে থাকেই। সেটাই। তো শাউটের পরে ভৌতিস লেখা পাঠাতে হবে। আচ্ছা, যতগুলো আমাদের ভৌতিস লেখা থাকবে ওখান থেকে আমরা 3 জনকে চুজ করবো লটারি করে। আমরা তো জানি না, আসলে নামও জানি না, লটারি অথবা ফোন করে টাকা চেয়ে ফোন করে কে কত টাকা দিবা তোমাদের গল্প শোনাবো। এনিওয়েজ ফাইজলামি, টাকা লাগবে না, আমরা অনেক বড় লোক। যেটা করবো আমরা ওখান থেকে চুজ করবো 3 জন। 3 জনকে চুজ করার পরে আমরা কোনো একটা রাতে হবে, ঠিক আছে? দিনের বেলা তো না, দিনের বেলা লাভ নেই। আর রাসেল তুমি যদি ফ্রি দেখো তুমিও থাকতাম একদম। হ্যাঁ, ওটা একটা প্ল্যান করে আমাদের ভর্তি সেট করে গিয়ে করবো। সো তুমি এই সিস্টেমটা জাস্ট বলে দিও ওদের যে হ্যাঁ, অলরেডি আমার মনে হয় যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট ভৌতিস লিখতে হবে, তার মানে নাম লেখা যাবে নাকি, তার মানে শাউট লিখতে হবে, লিখে আপনাকে ভৌতিস লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। 3 জন লাকি উইনার তা যাবেন হচ্ছে ভৌতিস্টের হেডকোয়ার্টারে, এবং সেখানে গিয়ে আপনারা একদম সরাসরি ভৌতিস্টের কাছ থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স শুনতে পারবেন। আর যদি বেশি লাকি হয় তাহলে একটা এক্সপিরিয়েন্স করার ওদের আরো কিছু করতে হবে। যে 3 জন জিতবে ওদের বাসায় আম্মার হাতে কোনো রান্নাটা নামতে হবে। হ্যাঁ, রান্না বান্না নামতে হবে। আর ওই একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে যে হেঁচি খায় যদি মারা যায় তাহলে আমাদের বিকজ অনেকে অনেক ব্যাপার হয়। সো অনেকেই লাকি হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সো যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে বলি যে আপনি যে কোনো নাম্বার থেকে SMS পাঠাতে পারেন আমাদেরকে। এবং আমি দেখতেছি অ্যাঞ্জেল শিলা আমাদের SMS করেছেন, এবং তিনি
ভৌতিস্ট টিমকে জিজ্ঞেস করেছেন যে কি খবর, আপনাদের শুনতে পেয়ে খোদার কসম ভালো লাগছে। ধন্যবাদ। ওকে, সো আমাদের রওশন SMS করছে আর অনেক SMS আছে। তো আমরা এখন ঘটনা শুনবো, মানে একটা ব্রেকের পর কি ঘটনা শুনবো নাকি আগে একটা ঘটনা শুনে তারপরে ব্রেকে যাবো? কি বলে শাকিব ভাই, শুনবই? আমাদের আর গেস্ট আছে না? হ্যাঁ, সো আমার মনে হয় যে তোমার ইচ্ছা মতো যখন খুশি তখন তাদের ঘটনাগুলো শোনাও, শেষে আমরা একটা ছোট্ট ঘটনা বলবো আর কি। তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। শিওর। ওকে, আমরা ছোট্ট ব্রেক নিচ্ছি এবং ব্রেকের পরে আমরা ফিরে আসছি আবারও। কোথাও যাবেন না, রেডিও ফুর্তির সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। এবং আপনারা যদি আনফর্চুনেটলি আজকের ভূত FMটি মিস করে ফেলেন তাহলে কোনো চিন্তার কারণ নেই, কারণ এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি এই ভূত FMের এই এপিসোডটি আপনি আবারও শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন ধরনের বিভিন্ন এপিসোডগুলো আপনার কাছে চলে আসছে এবং আপনি পছন্দের এপিসোডটি ইচ্ছা করলে চাইলেই শুনতে পারেন। অ্যান্ড এখন যে কোনো লিসনার আপনারা চাইলেই ভূত FMের কলার যে টিউনটা রয়েছে সেই টিউনটাকে আপনি কলার টিউন বা মাই টিউনস করতে পারবেন। এই যে টিউনটি এখন বাজছে এক্স্যাক্টলি এই টিউনটি, এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত FM টিউন কোডটি মনে রাখতে হবে। এটা হচ্ছে 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন শুধুমাত্র একটা SMS পাঠিয়ে, এবং SMS টি পাঠাতে হলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। অলরাইট, আমি দেখতে পাচ্ছি যে অনেক SMS আসছে। যারা SMS এই মুহূর্তে জয়েন করলেন এবং SMS পাঠাতে পারছেন না তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। নিকিতা শাহিনবাগ থেকে লিখেছেন যে ভূত FM রিয়েলি রকস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং এভরি ফ্রাইডে তিনি বলছেন যে প্রতি শুক্রবারে তিনি ভূত FM শোনেন। রুমানা হাসনাইন এছাড়াও বাচ্চু ইস্ট রাজাবাজার থেকে আমাদের লিখেছেন। এই নিয়ে 3টা SMS করলাম, একটাও পড়া হলো না, আমি পড়ে ফেলেছি। নাজিম অ্যান্ড কঙ্কো আমাদের লিখেছেন মিরপুর 12 থেকে, যে SMSটা পড়বেন পড়ে ফেললাম। আলাউদ্দিন লিখেছেন নটরডেম কলেজ থেকে এবং আমাদেরকে SMS করছেন আবির খুলনা থেকে। আরো অসংখ্য SMS আমরা পাচ্ছি। আমাদেরকে SMS করছেন তারমিন ঢাকা থেকে, জাহিদ আমাদেরকে ফরিদপুর থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অনেকেই ভৌতিস্ট লিখে। আমরা এর মধ্যে থেকে 3জনকে বের করবো খুঁজে। সোয়াদ আমাদের উত্তরা থেকে লিখেছেন, দেব আমাদের লিখেছেন দেব আনন্দ অর্থাৎ দেব আনন্দ মোহন কলেজ থেকে, সরি আমি ভুল পড়লাম। এছাড়াও কারিনা আমাদের লিখেছেন ভূত FM দারুণ লাগে তার। রুহুল আমাদের লিখেছেন খিলক্ষেত থেকে, প্লিজ আমার SMSটা পড়বেন, না পড়লে খারাপ লাগবে, বাট SMSটা কি পড়বো তা লেখা নাই। বাবুল আমাদের লিখেছেন আরামবাগ গার্লস স্কুল থেকে এবং এছাড়াও আরো অনেকেই আমাদের SMS করেছেন। যাই হোক, আমাদের 2জন গেস্ট রয়েছে এবং এরপরে আবারও ভৌতিস্ট ফিরে আসবে। সো এর মাঝখানে আমরা ঝটপট দুটো ঘটনা শুনে ফেলি। আপনি প্লিজ আপনার নামটা বলুন এবং আপনার ঘটনাটা বলুন, কোথা থেকে এসেছেন আপনি এবং নাম বলুন। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনু, আমি আসছি পশ্চিম তেজতুরি বাজার কারণ বাজার থেকে। কারণ বাজার থেকে, একটু জোরে বলা যাবে কথা? অবশ্যই। জি। আমি ভূত বলে বিশ্বাস করতাম না, তবে আজকে একটি ভূতের আমার একটা বাস্তবতার কাহিনী বলবো। আচ্ছা, আমি এটা আমার এক দিনাজপুরের কাহিনী বলবো। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই। তার আগে আপনাকে একটু মাইক্রোফোনের কাছে আসতে হবে। এর জন্য ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এখানে উৎসাহ জাগাইছে, স্বপ্নীল, রমেল, সবাই এখন ধন্যবাদ জানাই সবাইকে। বুলন, ফাদ, অনেকে আর কি। আচ্ছা, তো আমার এটা কাহিনী দিনাজপুরে আমার একটা মেসের ঘটনা বলবো। আমার এটা বাস্তবতার কাহিনী একটা। তো দিনাজপুরে যখন আমি থাকতাম মেসে, তখন আমাদের মেসটা ছিল 2 পার্ট। একটা ছিল 3 সেট, 3 সেটটা ছিল অনেক পুরানা, আর আমরা থাকতাম বিল্ডিং এ। তো একটা ছিল বিল্ডিং, তো এই 2 পার্টে থাকতাম। তবে তার আগে বলি, পুরানো বিল্ডিং এ যে একটা কাহিনী ছিল কি, এখানে অনেকদিন আগে এক মানুষ আত্মহত্যা করছিল। তারপরে পরেই এই পুরানো বিল্ডিংটা আমাদের এক মালিক কিনে নিয়ে তারপর এটা মেস করে দেয়। তো আমরা নতুন বিল্ডিং এ থাকতাম, পুরানো বিল্ডিং এ আমাদের কিছু ফ্রেন্ড থাকতো। তো ওখানে পুরানো বিল্ডিং এ যারা থাকতো তারা অনেকেই নাকি ওখানে রাতে স্বপ্নে বা বাস্তবে একটা মানুষের সাদা কাপড় পরে একটা মানুষের লাশ দেখতো। আমার ফ্রেন্ড রবিউল ছিল ওখানে, ও একদিন রাতে অনেক রাতে পরে
ঘুমাই তখন দেখছে যে ওর বেডের পাশে একটা লাশ শুয়ে আছে। তো ও দেখে এটা এত ভয় পেয়ে গেছে যে পাশের রুমমেটকে অনেক কিছু বলছে, যে চিৎকার করছে রাতের মধ্যে, শুনতে পায় না কেউ। তারপরের দিন ও অনেকে দেখছে এই লাশটা আর কি, লাশের একটা সাদা কাপড় পরা। তবে এটা কেউ বিশ্বাস করি নাই আর কি, আমরা যারা আর কি বিল্ডিং এ থাকতাম। তারপরে এইভাবে বিশ্বাস না করতে করতে তারপর দেখি যে আমরা বললাম যে এটা ভূত বলে আসলে কিছু নেই, এটা জাস্ট একটা গল্প, ওরা গল্প কাহিনী দেখতেছে। তারপরে এর মধ্যে বেশ কিছুদিন সময় কেটে যায়। আমার এমনি এসএসসি পরীক্ষা সামনে ছিল, আমি রাত জেগে পড়তাম। তো আমি যে বিল্ডিং এ থাকতাম, আমার ওই জানলাটা ছিল ওই টিন শেডের জানলা সোজাসুজি। তো এক রাতে আমি রাত করে ঘুমাইলাম। তো ঘুমার পর অনেক মাঝখান রাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম দিয়ে জানলার পাশে টিন শেডের বারান্দায় আমার চোখ যায়। হঠাৎ করে দেখি যে এক সাদা কাপড় পরা লাশ শুয়ে আছে বারান্দায়। আমি দেখে অবাক হয়ে যাই যে এটা আমি কি দেখলাম, খুব ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পর আমি চুপচাপ থাকি, যে কাউকে, আমার পাশে যে রুমমেট ঘুমাইছিল ওকে বললাম যে আমি এক চিৎকার করে বলতেছি যে আমি একটা লাশ দেখতেছি, বা বারান্দায় টিন শেডের বারান্দায় একটা লাশ শুয়ে আছে মানুষের। তো বিষয়ে ও শুনতে পাচ্ছে না, এত চিৎকার করতেছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পর আমি আবার জানলার দিকে তাকাই, দেখি যে জানলার কাছে লাশটা খুব কাছেই চলে আসছে। লাশটা দেখে আমি আরো ভয় পেয়ে যাই। এইভাবে অনেকক্ষণ থাকার পর তারপর দেখি যে লাশটা, এইভাবে আমি কন্টিনিউ জানলার দিকে তাই দেখি যে লাশটা আমার দিকে ফলো করতেছে, আরো খুব কাছে আসতেছে। এইভাবে রাতটা আমার কেটে গেল। তারপরে দিন দেখলাম যে ভোরবেলা যে আমার গায়ে প্রচন্ড জ্বর আসলো। সবাইকে শেয়ার করলাম, বড় ভাইদের ঘটনাটা, তবে ওরা বিশ্বাস করতে চাইলাম। তারপর যখন জ্বর আসলো তারপর বাসায় বললাম, তারপর হুজুর টুজুর দিয়ে পানি পড়ায় বাস তাবিজ করে দিল। তারপর থেকে এই ঘটনাটা আর দেখি নাই। তবে এটা একটা বাস্তবতার কাহিনী আর কি আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। প্লিজ আপনি আপনার ঘটনাটা বলবেন। জি, আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন সেটাকে বলবেন। লিসেনার, আমি সোহান, মগবাজার থেকে এসেছি, গভর্নমেন্ট সায়েন্স কলেজে ফার্স্ট ইয়ার ইন্টার। ওকে, ঘটনায় চলে যাই আমরা। আমি যে ঘটনাটি এখন বলবো সেটি আমার নানার সাথে ঘটেছিল। আমার নানার মারা যায় 2 বছর আগে প্রায়, এবং আমার নানা হাতিপুলে মারা যায়। তো তিনি মারা যাওয়ার আগে বলেছিল যে তার লাশটা যাতে কুমিল্লায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়, এবং তার লাশটা তার কথা মতো গ্রামে নিয়ে যাওয়া হয়। এবং সেই রাতটা ছিল শীতকালে। তো আমার যে বড় মামা তিনি সেই লাশের সাথে ছিল, এবং আর অন্যান্য যারা ছিল তারা লাশটিকে উঠানে রেখে হাত মুখ ধুতে পারে গিয়েছিল, কিংবা সবাই কান্নাকাটি করছিল ভিতরে, এবং লাশটার সামনে আমার বড় মামা একা ছিল। তো পরবর্তীতে লাশ ভরে দাফন করা হয়, জানাজা হয়। তো দেখা গেল যে আমার বড় মামা তিনি অনেক ইসলামিক মাইন্ডেড হয়ে যায়, নামাজ পড়া শুরু করে, অনেক কোরআন শরীফ পড়া শুরু করে। তো সবাই মনে করতে লাগলো যে তাকে হয়তো তার বাবা মারা গিয়েছে, তাই তিনি এত ধর্মের পথে চলে আসছে। তো এভাবে হয়তো যে এক পর্যায়ে এটা মাত্র অনেক উপরে উঠে গেছে, যে তিনি এখন তসবিহ ছাড়া থাকেই না এরকম। এবং এক পর্যায়ে দেখা যায় যেমন আগরবাতি দোকান থেকে কিনে, ডজনের আগরবাতি কিনে বাসায় জ্বালাচ্ছে। কেউ কাউকে এই কারণ জিজ্ঞেস করা হলে তিনি গুরুত্ব দিতেন না, তিনি কিছুই বলতেন না। তো এইভাবে যাইতেছে এক পর্যায়ে একদিন রাত্রে তিনি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠেন। তো তিনি ঘরের সবকিছু ভাঙচুর করা শুরু করলেন, এবং সবাই তাকে ধরে আটকাতে চেষ্টা করলেও কিন্তু কেউ তাকে আটকাতে পারেনি। 10-15 জন ধরলেও তিনি সবাইকেই ঘায়েল করছে, কেউ তাকে আটকানোর মতো সামর্থ্য রাখছে না। তো অবশেষে একজন কবিরাজ আনা হলো। তো কবিরাজ ঘরে ঢুকেই তিনি বললেন, আপনারা এই ঘরে কিভাবে থাকছেন, আপনাদের সাথে কি কিছুই করছে না? তার পরবর্তীতে আমার আম্মু, তারপরে ওনার যে বোন, আমার খালা আর কি, তো তারা বললো যে এরই মধ্যে তাদের ঘরে অনেক ঘটনাই ঘটেছে। যেমন আমার আম্মু আমার খালা যখন একসাথে শুয়েছিল বিছানায়, তো তখন যে ছাদটা ছিল টিনের, তো তারা যখন শুয়েছিল তো হঠাৎ আওয়াজ পেল যে টিন উপর কেজন লাফাচ্ছে। তো এক সময় তারা, আমার আম্মু যে তিনি খুবই ভয় পেল, কিছু বললেন না। তো পরবর্তী দেখা গেলো যে হঠাৎ তিনি আম্মুর মনে হলো যে টিন ভেদ করে এরকম পাতলা কাপড়, কালো কাপড়ের মতো একটা আকৃতি দেখা যাচ্ছে, এবং যেটা চোখ নাই কিন্তু মাঝখানে সাদা। তো এটা খুবই ভয় পেলেন, কিন্তু আম্মু কিছু বললেন না। পরবর্তী সকাল উঠলে আমার খালাকে কিছু না বলে আমার খালা আম্মুকে বলে, এবং আমার আম্মু খালা দুজনেই এই দৃশ্যটা দেখে। তো এরকম বিভিন্ন ঘটনা ঘটে, এরকম অনেক কিছু হয়। তারপরে কবিরাজ আমাদের মামাকে ডাকলো,
তো তিনি কিছু তাবিজ দিলেন, চিকিৎসা করলেন। তো তারপর থেকে তিনি হয়তো সুস্থ হয়ে উঠছিলেন। তার পরবর্তীতে আমার মামা যেটা বললো যে তিনি যখন লাশের সামনে ছিলেন, তো লাশের চারদিকে 3 জন মহিলা আকৃতির, তাদের নখগুলো অনেক বড় বড় ছিল এবং মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, চোখ ছিল, অর্থাৎ তাদের দেখে মনে হচ্ছে তারা লাশটাকে এখনই খেয়ে ফেলবে। পরবর্তীতে এবং যখন মামা ওই জায়গায় বসেছিল, তখন তারা মামাকে ভাগানোর জন্য সেই আকৃতিগুলো বা সেই খারাপ জিনিসগুলো মামাকে ভয় দেখাচ্ছিল। তো মামা প্রচন্ড ভয় পেল, যেহেতু তার বাবার লাশ, সেহেতু তিনি প্রচন্ড ভয় পেলেও সে জায়গায় অবস্থান করে। এবং কবিরাজ যেটা বললো যে এই লাশের সাথে থাকার কারণে খারাপ জিনিস, এবং তাছাড়া তার বাড়ি থেকে কুফরি করা হয় বিভিন্ন কারণে। তো এইসব কারণে তার এমন অবস্থা। পরবর্তী চিকিৎসা করা হলে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তবুও এখনো প্রতি বছরের মাঝে মধ্যে শীতকাল আসলেই তার মধ্যে অন্যরকম আচরণ শুরু হয়ে যায় মাঝে মধ্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বেশ কিছু SMS পেয়েছি এবং SMS এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আশিক বরিশাল থেকে SMS করেছেন, এছাড়াও আমাদের সাব্বির ঢাকা বাড্ডা থেকে SMS করেছেন, সুজন সিলেট থেকে SMS করেছেন এবং তিনি জিবরান ভাইকে সালাম দিয়েছেন। এছাড়াও সনি সিলেট থেকে আমাদের SMS করেছেন, সবুজ SMS করেছেন, ইয়াসিন ঢাকা থেকে SMS করেছেন, জাহিদ চট্টগ্রাম থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ময়মনসিং থেকে আরো একজন, উপমা মোহাম্মদপুর থেকে SMS করেছেন আমাদেরকে, শামস মাসুম আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন অয়ন খুলনা থেকে, SK রনি ফ্রম শনির আখড়া, তিনি, আরিফ, সুমন, জ্যোতি, পাভেল, অলিউল, মেহেদি, তারপরে কিপ্তিয়া, তারপরে সাবেক, মৌরি, প্রিন্স, আকাশ একসাথে ভূত FM শুনছেন। 420 ভূত তারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। লিটন জাভেদ আমাদের সাথে আছেন, অনিক আমাদের সাথে রয়েছেন, এছাড়াও শুভ রয়েছেন স্টেলা রয়েছেন আমাদের সাথে, প্রিয়াঙ্কা, এছাড়াও আসিফ ফ্রম রামপুরা, এছাড়াও রাকিব শ্যামলী থেকে এবং আরো আছেন দৃশ্য খুলনা থেকে। ওকে, জি কিছু একটা বলছিলেন বোধহয়। হ্যালো, আমি ইমতিয়াজ। আবার আমার এটা আমার ঘটনা না, আমার গার্লফ্রেন্ড পিতু, ও সেদিন রাতে একটা খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখে, যে দেখছে যে ওর বাসায় 2 জন গেস্ট আসছে, একজন পুরুষ একজন মহিলা, দুজনে খুব বুড়ো আর কি। তো স্বপ্নে ওর মা ওকে বলতেছে যে ওদের বসতে দে, আর ওই ভদ্রলোক দুজনে ওই প্রীতুর রুমেই থাকার কথা। তো তারা ওখানে বসতে দিছে। তো প্রীতু তার রুমে গিয়ে দেখে যে যে লোক দুটো একটা পুরুষ মহিলা আসছিল, তো তারা নাই। তারপর ও তার আম্মুকে চিৎকার করে ডাকতেছে, পুরো স্বপ্নের ভিতরেই ডাকতেছে যে মা ওরা তো নাই। তার মা এসে দেখলো যেটা তারা একটা মিররের ভিতরে, আয়নার ভিতরে। তো ওর মা ওকে স্বপ্নের ভিতর বলতেছে যে তাদের জন্য দোয়া কর, তাদের আত্মার জন্য দোয়া কর। তো হঠাৎ করে যে পুরুষ লোকটা, বুড়া লোকটা মানে ধোয়ার মতো উড়ে চলে গেল। তো একজন আছে এখন আয়নার মধ্যে, যেটা বৃদ্ধ মহিলাটাকে দেখা যাচ্ছে, তো উনি আছে। তো আমি ইন্টারনেটে ডাউনলোড করার সময় যে একটা আসে না, এত %, 20%, 100%, তো ওটা সামনের দিকে এগোয় স্বপ্নে একটা ওয়ালের মধ্যে। তো ওটা সামনের দিকে না গিয়ে কি করতেছে, ওই পিছনের দিকে চলে যাচ্ছে। তো এই যতই পিছনের দিকে চলে যাচ্ছে ততই কাক ডাকতেছিল স্বপ্নের ভিতরেই। তো এক পর্যায়ে পিছনে যেতে একদম 0% এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে ওই মহিলাটাও এভাবে ধোয়ার মতো উড়ে চলে যায়। তো কাক ডাকতেছে, এক পর্যায়ে আরো বেশি করে কাক ডাকতেছিল। তো ওই মুহূর্তে তার ঘুম ভেঙে যাওয়ার পরে সে যেটা দেখে, তখন ভোর হয়ে যায়। দেখে তার বারান্দায় আর একটা কাক বসে আছে আর বিকট শব্দে ডাকতেছে। আচ্ছা। তো পরদিন ঘুম থেকে উঠলো, তো তার বাসায় একুরিয়ামে মাছ আছে, 2টা একুরিয়াম, একটা ওর আর একটা আমি ওকে দিয়েছিলাম। ওই একুরিয়ামটার মধ্যে 4টা গোল্ডফিশ ছিল। ওর মা সকালবেলা উঠে গোল্ডফিশ গুলোকে খাবার দেয়। 4টা গোল্ডফিশকে খুব ভালো ছিল, কোনো অসুস্থ ছিল না, সুন্দর মতো খাওয়া শেষ করে। তো পিতু ঘুম থেকে উঠে যেটা দেখে, 4টা গোল্ডফিশ একসাথে মারা গেছে, একই সিরিয়ালে মরে আছে।
আচ্ছা, এটা একটা ঘটনা। আর আমার শেষ আমরা একটা ছোট্ট ব্রেক নেই এবং ব্রেক নিয়ে আমরা তারপরে ভৌত হিস্ট্রির সাথে ফিরে আসবো। আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এবং এরপরেই আপনারা সবাই সঙ্গে থাকবেন, কারণ এরপরে একটা চমৎকার একটা ঘটনা নিয়ে আমরা আবার ফিরে আসবো। আর এর মাঝখানে যারা SMS করতে চান তাদেরকে SMS করার নিয়মটি বলে দেয়। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসছি উইথ ভৌত হিস্ট। FM, haunted by Airtel. একদম ঠিক কথা শুনছেন সবসময় রেডিও 4-তে এবং চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা SMS পাঠাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি সৌরভ SMS পাঠিয়েছেন আফসানা ভূত দুখুমিয়া সিলেট থেকে SMS পাঠিয়েছেন, MD সোহাগ আমাদের SMS পাঠিয়েছেন ঢাকা কেরানীগঞ্জ থেকে, রাজীব আমাদেরকে আমবাগান থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি ভূত FM মিস করি না। তৃষা সিলেট থেকে SMS করেছেন, তাহমিদ SMS করেছেন খুব ভয় লাগছে, জুয়েল মিরপুর থেকে আমাদের SMS করেছেন, লিপি SMS করেছেন চট্টগ্রাম থেকে, বিকাশ আমাদের SMS করেছেন বরিশাল থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন কালিদাস SMS করেছেন, তুহিন আমাদেরকে, এছাড়াও নাহিদ ধানমন্ডি থেকে SMS করেছেন, বাবলু আমাদের SMS করেছেন কক্সবাজার থেকে, হিমেল মালিবাগ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে হোয়াট ভৌতিস টিম ইজ ব্যাক। সো অনেক এক্সাইটেড বুঝতে পারছি। আরিফ আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন সবুজ নাটোর থেকে, দেলোয়ার আমাদেরকে SMS করেছেন, আবির SMS করেছেন, আর অসংখ্য SMS রয়েছে। এবং আপনারা তো জানেন যে একটু আগে সুমন একটা ঘোষণা দিয়েছেন, সুমন ভাই যেটা বলছেন সেটা আমি আরো একবার বলে দিই যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, নামও লেখা লাগবে না, ভৌতিস লিখে পাঠিয়ে হবে 9840 নাম্বারে। আপনাদের মধ্যে থেকে 3 জন সরাসরি ভৌতিস্টের সাথে আড্ডা দেওয়ার একটা সুযোগ পাবেন। আমরা চলে যাচ্ছি একদম সরাসরি সুমন ভাই এবং শাকিব ভাইয়ের কাছে। আরে রাসেল কি খবর? হ্যালো। যা বলছিলাম আর কি, আপনারা শুনছেন ভূত FM। আজকে অ্যাকচুয়ালি কোনো স্টোরি নেই আমাদের। আমরা অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে খুব ওই ভৌতিস্টের কাজ নিয়ে প্রচন্ড বিজি, বিকজ একটা ঘোষণা দিয়েছি সিরিয়াসলি যে 26শে মার্চ দেশ টিভিতে হোপফুলি ভৌতিস্ট অন এয়ার হচ্ছে। সো এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনেক বিজি আছি। এবং আপনারা যারা অনেকেই জানেন না তাদের বলি, সেটা হচ্ছে যে আমাদের ভৌতিস্টের শুট হওয়ার পরে আমাদের প্রায় 2 টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ পুরোপুরি ক্র্যাশ করে, সেটা পুড়েই যায় হার্ড ড্রাইভটা। ওখান থেকে ডেটা কিছু রিকভার করা গেছে, বাট মোস্ট অফ দ্য ডেটা নাই। সো যে কারণে আমাদের অনেক কিছু আবার নতুন করে শুট করতে হয়েছে নাটকগুলো। বাট রিয়েলিটি টিভি শোর যে পার্টটা, ইনভেস্টিগেশনটা তো নতুন করে শুট করা যায় না। সো ডেফিনেটলি আমাদের নতুন কেস নিতে হয়েছে জাস্ট টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আমাদের অনুষ্ঠানের জন্য। সো যে কারণে অনেক দেরি হলো। সো বাট হোপফুলি এবার আসলে ভৌতিস্ট আসছে এই মার্চ মাসেই ইনশাল্লাহ। এখন অ্যাকচুয়ালি নতুন স্টোরির তেমন কিছু নেই, বাট আমরা সামনে একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি, সেটা নিয়ে একটা হালকা কথা বলতে পারি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার তো অনেকেই জানে আমার এভরি মান্থেই অলমোস্ট আমার ডক্টরের কাছে যেতে হয় সিঙ্গাপুরে। সো আমার সামনে একটা সিঙ্গাপুরের ডক্টরের একটা ডেট ছিল, ফিক্স করা ছিল যে সময় যেতে হবে। সো তখন এদিক দিয়ে হঠাৎ করে একদিন জিব্রান এসে আমাদের একটা নিউজ দিল যে মালয়েশিয়াতে কুয়ালালামপুরের কাছে বিচের পাশে, এটা কুয়ালালামপুর টাউনের এটা পাশে সাইবুজাপুত্র যে ওরকম করে একটা জায়গায়, আমি এক্সাক্ট লোকেশনটা জানি না, বাট জায়গাটা চিনি আর কি। সো ওখানে নাকি একটা রিসোর্ট আছে। রিসোর্টটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো কটেজ টাইপের আর কি, ভিলা টাইপের আর কি। হ্যাঁ, সো বিচের পাশে সবগুলো সেপারেট, মানে একটার সাথে আরেকটার কানেক্টেড না, কাছাকাছি আর কি, বাট কানেক্টেড না আর কি, মানে এক বিল্ডিং এর দুইটা সেপারেট কটেজেস আর কি। হ্যাঁ, সো ওখানে স্পেসিফিক একটা কটেজ আছে যেটা নিয়ে মানে ভয়ঙ্কর সব কাহিনী। আমরা জীবনে এসে কিছু নিউজ দিল, তারপরে আমরা খোঁজ খবর নিলাম, তারপর বের হলো যে অ্যাপারেন্টলি একটা কটেজের মধ্যে একটা সুইসাইড হয়। যেই কটেজে সুইসাইড হয় ওই জায়গাতে নাকি অনেক আগে বেশ
মানে বেশ কিছু খুন হয়েছিল আর কি। আচ্ছা, মানে তখন ওই কটেজটা হয়নি, এটা অনেক আগের কথা। তখন ওই বিচের ওই সেটটা নিয়ে খারাপ ছিল, সো অনেকটা এরকম যে মানুষজনকে ওখানে আয় না খুন করে মানে বডি ফেলে রেখে চলে যাওয়া হতো। তার মানে একটু দূরে এই কারণে হয়তো সুবিধা হবে। হ্যাঁ, এরকম কোন একটা ব্যাপার আছে। সো তারপরে ওখানে ইয়েটা হয়, হোটেলটা হয়, রিসোর্টটা হয়, হওয়ার পরে ওই কোন একটা কটেজের মধ্যে একটা সুইসাইডও হয়। আচ্ছা, এবং তারপর থেকে অ্যাপারেন্টলি মানুষজন নাকি ওখানে থাকতে পারে না ওই স্পেসিফিক ওই ভিলাটাতে। ওখানে থাকলে নাকি রাতে ভয়ঙ্কর সব পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি হয় আর অনেক কিছু হয়। সো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছে। সো তারপরে এখন জিবরান এখন কাজ করছে এডিটিং এ, জিবরান বেশ দৌড়ে পড়াচ্ছে, আরো কিছু কাজ আছে তার পার্সোনাল। সো সে যেতে পারবে না, বাট সাকিব যাচ্ছে। সো আমাদের এখন ব্যাপারটা যে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে যাচ্ছি। সিঙ্গাপুরে ইনফ্যাক্ট জুডাস প্রিস্টের কনসার্টও আছে। তো আমরা জুডাস প্রিস্টের কনসার্টও দেখবো, আমার ডাক্তারের কাছে আসবো। তারপরে ফেরার সময় আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়া হয়ে ফিরছি দুজন। তার মানে আপনি এবং দুজন যাচ্ছি। সো ইকুইপমেন্ট নিয়েই যাচ্ছি, একটা ইনভেস্টিগেশন ইয়েতেই যাচ্ছি আর কি। আচ্ছা, সো দেখা যাক কি হয় ওখানে। আমরা ক্যামেরা ট্যামেরা সবকিছু তো থাকছে, এভরিথিং আমরা নিয়ে যাচ্ছি সবকিছু। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ইটস এ ভেরি পপুলার রিসোর্ট। এটা নেটে আমরা মানে গিয়ে যদি কিছু পাই তাহলে আমরা এটা ফলো করে বলবো, যেহেতু এটা বাংলাদেশ না, আমরা যা খুশি বলতে পারি। সো ইটস এ ভেরি পপুলার রিসোর্ট, ইটস এ ভেরি 5 স্টার বা 4 স্টার রিসোর্ট, 5 স্টার রিসোর্ট, বিউটিফুল লাগে, ইটস জাস্ট ব্রিলিয়েন্ট। এন্ড ওই যেখানে সুইসাইডটা হয়েছিল বা আগে যে খুন হতো, ওটা নট দ্যাট মানে গেস্ট থাকলেই ঝামেলা হয়, আচ্ছা এরকম না। বাট ওরা যেটা করে, ওরা পারতে ওই জায়গাটা এখন আর ভাড়া দেয় না। মানে ওই স্পেসিফিক ওই কটেজটা তারা অ্যাকচুয়ালি ভাড়া দেয় না। মানে আনলেস আছে না, আনলেস সবগুলো ফিল্ড আপ আছে না, রাশ এই তখন ওরা ভাড়া দেয়। সো ভাড়া দিলেই মাঝে মধ্যে ইনসিডেন্ট হয়, আবার মাঝে মধ্যে হয় না। এমন না যে যেই থাকে তার ইনসিডেন্ট হয়, এরকম। আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট আমরা একজনের সাথে কথা বলছি যে ওখানে 3 বার গিয়ে থাকছে। সো ওর প্রথম 2 বার কিছু হয় নাই, থার্ড টাইম হালকা কিছু একটা হয়েছে। আচ্ছা, মানে খুব ভয়ঙ্কর কিছু হয় নাই, বাট হি ওয়াজ কনভিন্সড কনফিউশন আছে যে এখানে না কিছু হয়েছে। সো কি ধরনের হয় একটু বলা যাবে? ওগুলো আমরা এসে আমরা যেটা মজা হচ্ছে, প্রথমে আমরা সুমন ভাই ওই স্পেসিফিক রুমটা অর্ডার দিচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, প্রথমে ইন্টারনেট বুকিং দিচ্ছে, বুকিং রিজেক্টেড হচ্ছে। আচ্ছা, স্বাভাবিক, ওরা দিতে চায় না। ওরা মানে রিজেক্টেড মানে ওরা বলছে যে আমরা অন্য একটা কটেজ দিচ্ছি, বাট ওইটা খালি নেই। ওইটা খালি নেই, এটা বলছে। তারপরে সুমন ভাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে দেখো আমরা তো এটা তোমার চার্টে দেখাচ্ছে এমটি, তুমি দিচ্ছ না কেন? না স্যার, আমাদের তো অন্য অনেকগুলো আছে, আপনি আরো হোটেলের কাছে বেটার লোকেশন এসে। তার সবাই বলছে না আমি ওইখানেই থাকবো। তখন ওরা খুব ইতস্তত করতেছে, বুঝছো, যে এখানেই থাকবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, এখানেই থাকতে পারেন, বাট আমাদের আরো বেটার লোকেশন আছে, এখন তো খালি, ওয়াই ডোন্ট ইউ সে সেম রেট। অনেক বোঝানোর চেষ্টা করলো, সময় হয়তো নড়বেই না। এটা অনেক ফানি লাগছে আমাদের কাছে। এবং আমাদের এই কথা বলছে যে এর চেয়ে বেটার রুম যেটা মানে প্রেসিডেন্সিয়াল সুইট টাইপের একটা আছে আর কি, সেটা বলছে যে ওইটা আমরা আপনাদের এই রেটে দিয়ে দিচ্ছি, আপনি ওটাতে থাকেন। শেষে আমার বলতেছে যে না, আমার এক ফ্রেন্ড হানিমুনে আসছিল এবং স্পেসিফিক এই কটেজটাতে ছিল, ওরা খুব এনজয় করছে, বলছে খুব সুন্দর, সো আমরা এখানেই থাকবো। আচ্ছা, সেইগুলো বলে টলে শেষে জিনিসটা আমরা হ্যান্ডেল করছি আর কি। আচ্ছা, প্রথমে দিতে চাই না, সো ওই দিতে চাই নাই যখন, তখন অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্ট আরো বাড়ছে যে আচ্ছা ঠিক আছে, তার মানে তো ব্যাপারটা আসলে মোস্ট প্রবাবলি একটা ব্যাপার একটা কিছু আছে। সো যেই কারণে এখন যাচ্ছি, দেখা যাক। আমরা ইনফ্যাক্ট আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে 23 তারিখ, 22 তারিখ আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যাচ্ছি, 23 তারিখ আমাদের ইনভেস্টিগেশন। আচ্ছা, সো 23 তারিখের পরে যেই ভূত এফএম হবে, ওই সময় যদি আমরা থাকি ঢাকায়, তাহলে আমরা হোপফুলি আমরা এটার ফাইন কোনো যদি কোনো ঘটনা ঘটে, ইউজুয়ালি তো মোস্ট অফ দ্য প্লেসেসে যাই কিছু হয় না, বাট যদি কিছু ঘটে ডেফিনেটলি ওটা নিয়ে আরেকটা এপিসোডে আমরা কথা বলবো। এবং সেটা তো আপনাদের যদি আবার তৈরি করতে হয় মানে ভৌত হিস্ট্রির জন্য, তাহলে তো আবার মনে হয় ওখানে যেতে হবে। বা না, আমরা অ্যাকচুয়ালি এইবারই আমরা সব ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছি, এভাবেই যাচ্ছি আমরা। আমাদের যে ইনভেস্টিগেশন পার্টটা, ওখানে তো আমাদের জাস্ট ইকুইপমেন্ট গুলো লাগে, ওখানে তার আমাদের ডিরেক্টর লাগে না, আর্টিস্টও লাগে না, নো লাইটস, নো ক্রু, নাথিং, ইটস জাস্ট 2 ক্যামেরাস, একদম সত্যি সত্যি যা মানে সো আমরা ওইভাবেই প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি, গিয়ে আমরা ওইভাবে ইয়ে করবো যদি কিছু হয়। মানে 2জন মিলে, হ্যাঁ, মানে এর আগে এরকম তো হয়েছে, 2জন আমরা আরো জায়গায় গেছি, অথবা একজন আমি একাও গেছি। সো ওইসব নিয়ে আর চিন্তা করার এখন আর টাইম নেই, মানে অনেক তো হলো, 3 বছর ধরে তো। আমি ফ্র্যাঙ্কলি বিদেশ যাচ্ছি একটা জায়গায়, ওখানে যে হবে, আমি প্রথম থেকে সময় বলছি যে ওখানে কিছু হবে না,
ইটস প্রবলি ওয়েস্ট অফ টাইম, বাট দেন সময় বলছে ওয়েস্ট অফ টাইম হলে কি হয়েছে, রিসোর্টে থাকলাম আচ্ছা এক রাত, সেটাই এক রাত নয়, একটু বেশি টাকা খরচ করলাম আসলে। বেশি টাকা করে থাকলাম একটু রিসোর্টে। সেটাই অন্য কিন্তু মানে সবচেয়ে মজার ওয়ার্স্ট কেস সিনারিও আমরা একটা ভৌতিক স্টোন হলিডে একটা স্পেশাল করবো। But সবচেয়ে মজার পার্টটা এটা যে ওই যে যেটা শুনেছেন, শোনার পরে ওরা ওটা দিতে চায় না, মানে এমটি একটা জায়গা না দিতে চাওয়ার কোনো কারণ নাই। এটা এরকম না যে ভিআইপি দের জন্য, তাও না। না, না, ওরকম কিছু না। তারপরও ওরা আবার মানে ডাইরেক্টলি না করছে না, এটা না করে না, আবার বাট সারাক্ষণ suggest অন্যান্য করছে অপশন আর কি, দিচ্ছে। যেখানে স্যার আসলে এখন সব খালি আছে, উই ক্যান গিভ ইউ বেটার রুম, বহুত কিছু। আমরা তখন না, হোয়াটস রং উইথ দ্যাট রুম? নো, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট রুম। তখন আবার এটা হলো। তো, ওরা একটু সময় ইন বিটুইন আছে। তো এনিওয়েজ ওইখানে আমরা যাচ্ছি, এখন দেখা যাক ওখানে কি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এর আগেও ভূতিষ্ঠ আসতে চাইছিলাম, আসতে পারিনি। যারা জানে না তাদের কথা বলি, তাদের জন্য বলি। সেটা হচ্ছে আমাদের খুব ক্লোজ দুটো ফ্রেন্ডের বিয়ে ছিল কক্সবাজারে। সো অ্যাকচুয়ালি আমি সাকিব আর জিবরান তিনজনই স্টার্ট করেছিলাম কক্সবাজার যাওয়ার জন্য। সো আমরা যাওয়ার পথে ওই ইউজুয়ালি যে জিনিসটা আমাদের হয় আর কি, সো সাকিব সবসময় গাড়িতে পিছনে বসে, সে সামনের সিটে বসতে চায় না। জিবরান সামনের সিটে বসে, আমি গাড়ি চালাই, এরকম একটা জিনিস হয়। তো সাকিব ওই দিন কোন একটা কারণে বলতেছে যে আমি সামনে বসবো, তো সাকিব সামনে বসছে, আমি চালাচ্ছি পিছনে জিবরান। সো জিবরান আবার পিছনে বসে মাঝে মাঝে বমি পায়, সো এই ধরনের আবার কিছু প্রবলেম আছে। জীবন পিছিয়ে বসতে চায় না, না তো বমি করবো। আমি বলছি কর, অসুবিধা নেই, আমি গাড়ি থামাবো, তুই বমি করবি। হ্যাঁ, আমি গাড়ি বসে ওটাও করছি, আমরা গাড়ি থামাইছি, বমি করছে, বমি লাগছে, ও থাইমা খাকা খাকা ওইগুলো হয়েছে। তা ইউজুয়ালি এই টাইপের জিনিসপত্র হয়। তা ফর সাম আননোন রিজন সাকিব বলতেছে যে জীবন তুই সিট বেল্ট বাইরে নেই, তো জীবন আমি পিছনে আছি, না পিছনে থাকলে সিট বেল্ট বাইরে নেই। আমি সবসময় পিছিয়ে বসলে আমি সিট বেল্ট বাঁধি, নট ফর সেফটি রিজনস। সুমন ভাই যেভাবে প্রাডো চালায়, মানে একটা ফল গাই টাইপের, বুঝছো, সারাক্ষণ একটা অ্যাকশনের মধ্যে থাকে। সো সিট বেল্ট বাঁধা থাকলে ইটস ইজি টু সিট, আরাম করে বসা যায়। সো এরকম একটা ব্যাপার। সো যাওয়ার পথে যাচ্ছি, এবং আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে লং ড্রাইভে গেলে আমি কোথা থেকে গাড়ি নিয়ে স্টার্ট করলে আমি একটা সুরা পড়ি, এটা আমার অভ্যেস ছোটবেলা থেকে। সো আমার কোন একটা কারণে আমার একটু লাগছিল, আমি বারবার মানে যখনই আমি গাড়ি থামাচ্ছি, তেল নিতে গেলে গাড়ি থামলেও তখন আমি আবার সোরাপুরি পুরো আবার গাড়ি স্টার্ট করি, এভাবে করছিলাম, এভাবে যাচ্ছি আমরা। সো আমরা তখন কক্সবাজার থেকে প্রায় 60-65 কিলোমিটার আগে, আচ্ছা ওরকম একটা আগে একটা সময় গাড়ি চলতেছে, এভরিথিং ইজ ফাইন। সো গাড়ি নিয়ে আমি আগে, গাড়ি তখন 110 কিলোমিটার পার আওয়ার বা এরকম একটা কিছু আছে আর কি। তার মানে আসতেই চলছে তখন। 100 ইজ নট আসতে, আবার জোর, মানে আমি 140 তে চালাই। হাইওয়ে খালি থাকলে 100 ইজ ফাইন। সো ওরকম একটা হাইওয়ে এরকম খালি, সকাল তখন পুরো রাস্তা খালি, কেউ নাই। যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমি দেখলাম যে আমার রাস্তার ডান দিকে কিছু দোকান, তখন হচ্ছে অনেক সকাল, মানে তখন সবাই ঘুম থেকে উঠে নাই, বা মানে দোকানগুলো খোলে নাই আর কি। সো একটু কয়েকটা দোকান আছে, তারপরে চায়ের দোকান, টঙের দোকান টাইপের, ওইটার সামনে একটা লোক দাঁড়ায় আছে, এবং আমি লোকটার দিকে তাকিয়েছি, আমার কাছে একটু উইয়ার্ড লাগছিল, লোকটা অ্যাজ ই খুব কটমট করে আমার দিকে তাকিয়েছে, মানে কোনো কারণ নেই, মানে তার হাত মানে খুব স্ট্রেইট ভাবে আমার দিকে কটমট করে তাকিয়েছে। এবং আমি যখন ওকে ক্রস করছি, আমার বেশ মাথার মধ্যে আসছে, এবং আমি ওর দিকে তাকিয়েছিলাম ওনাকে ক্রস করার সময়, ওর দিকে তাকায় তাকিয়ে আমি রাস্তাটা ক্রস করছি। বাট ইট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড এটা আমি। এবং তার কতক্ষণ, তার কয়েক সেকেন্ড পরে ঠাক করে একটা শব্দ হয় গাড়ির নিচে, নিচে একটা কিছু বাড়ি খেয়েছে, এটা একটা কিছু। সো আমি ওটা ইগনোর করি। মাঝে মধ্যে হয় কি, হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যে ইট টিট ছিটকে এসে ওই যে চাকার তলে পড়লে ওইটা আবার নিচে বাড়ি খেয়ে ওইটা আওয়াজ হয়। তো আমি ওইটা একটা আওয়াজ মনে করেছি যে আচ্ছা এটা কিছু না। তার কোথাও 1-1.5 মিনিট পরে একটা টার্ন। সো যেহেতু বাম দিকে টার্ন নিবে রাস্তা, সো আমি তখন যেটা করলাম, গাড়ি স্পিড কমালাম স্বাভাবিকভাবে। এখন স্পিড কমাতে হবে, বিকজ 100-এ আমি তো টার্ন নিলে প্রবলেম। সো আমি ব্রেকে যখন চাপ দিলাম, আমি বুঝলাম যে আমার গাড়ি পুরোপুরি ডেড, আমার ব্রেক কাজ করছে না। এবং লিটারালি ব্রেক কোনো রকম কাজই করে নাই, এবং ওই স্পিডে আমার বাম দিকে টার্ন করতে হয়েছে, গাড়িটা পুরো একটা শার্প টার্ন নিতে হয়েছে। এবং ইউজুয়ালি যেটা সকালবেলা কুয়াশার যে মাটি তো ভেজা, রাস্তা তখন ভেজা, রাইট? সো 100-এর উপরে, এবং ওই অবস্থাতে আমি ব্রেকের মধ্যে মোটামুটি দাঁড়ায় আছি আর কি, কিন্তু ব্রেক করতেছে না। এবং তার মধ্যে শার্প একটা লেফটে টার্ন নিতে হয়েছে আমার। টার্ন নেওয়ার সময় গাড়ির কন্ট্রোল হারিয়ে গেছে পুরোপুরি। এবং মানে এটা মানে ব্যাপারটা ছিল এরকম যে আমার গাড়িটা পুরোপুরি ডেড।
মানে গাড়ির কোনো কন্ট্রোল আমার হাতে নাই, একদম গাড়ি একবার লেফটে যাচ্ছে, আমরা ডাইনা যাচ্ছে, এরকম কিছুক্ষণ হচ্ছে। তো এরকম হওয়ার সময় সাকিব তখন প্রায় ঘুমাই গেছিল। তো সাকিবের হঠাৎ করে ঘুম ভাঙছে, ভেঙে দেখে যে গাড়ি খালি ডাইনে বাই যাচ্ছে, আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছি, আর আমি মুখ দিয়ে খালি বলতেছি ও শিট, এইগুলা বলতেছে, স্ল্যাং আসতেছে, কন্ট্রোলে রাখতে পারছে না গাড়ি। মানে ইট ওয়াজ ভেরি উইয়ার্ড। এবং এত জোরে একটা গাড়ি যাচ্ছে, কোনো ব্রেক কাজ করতেছে না, মানে দিস ইজ খুব অসহায় লাগছে। আমি ঘুমাইছিলাম, মানে আমি জাস্ট সারা রাত কুয়াশা ছিল, সো টেনশনে আমি ঘুমাইনি। তখন সকাল হচ্ছে, আলো আসছে, কুয়াশা কমতেছে, ওই সুখে ভালো যা চোখটা বন্ধ করি। তখন হঠাৎ আমি ফিল করলাম যে গাড়িটা একবারে শার্পলি বায়ে ডানে করছে। সো ওইটা আমার কাছে তখন মানে ঘুমের মধ্যে মনে হচ্ছে যেটা আনন্যাচারাল। চোখ খুললাম, খুলে দেখি যে গাড়ি একবার লেফটে গিয়ে রাইটে গেল, এবং রাইটে যাওয়ার পরে মানে মিডল অফ দ্য হাইওয়ে দেখি যে একটা সিএনজি আমাদের দিকে আসতেছে। আচ্ছা, পুরো রাস্তা খালি, কোনো মানুষজন নেই। আচ্ছা, তো আমার যেটা হয়েছে, আমি এক্স্যাক্টলি 1 বছর আগে I went to কক্সবাজার driving my own car and I did something really stupid. I fell asleep. আচ্ছা, while driving I fell asleep just 14 কিলোমিটার আগে কক্সবাজারে। I fell asleep, গাড়ি রাস্তা থেকে মাটিতে পড়ে I had a bad accident, very bad accident. আমার সাথে আমার একটা ফ্রেন্ড এন্ড কলিগ ছিল, he was hurt, 3 মাস হসপিটালে পিঠের ব্যথা এসে। ফর্চুনেটলি মানে ওইরকম সিরিয়াস ইনজুরি হয় নাই, হি গট বেটার এন্ড এভরিথিং। আমার মাশাআল্লাহ কিছুই হয় নাই, গাড়ি ধ্বংস হয়ে গেছিল। আচ্ছা, মানে আল্লাহ জাস্ট বাঁচাই দিছিল আর কি। সো ওইটার পরে আমি আর কক্সবাজার যাইনি। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম। ওইটার পরে আমি কক্সবাজার যাই। আচ্ছা, তারপরে আবার ঘুমাই গেছি সকালে, আবার ঘুম থেকে উঠে দিই গাড়ি আউট অফ কন্ট্রোল। আচ্ছা, আমার না পুরো ডেজ, এন্ড আমি তো সময়ের দিকে তাকাই নাই। সো আমি ঘুম থেকে উঠে আমার তো ফ্ল্যাশব্যাক হয়েছে, আমি ভাবছি সময় ঘুমাই গেছে, কিন্তু যেটা কখনোই হওয়ার কথা না। মানে সারা জীবন ওনার সাথে বাইরে চালাইছি সকালটা, হি নেভার ফলস asleep। বাট তখন যেটা হয়, ইনস্ট্যান্টেনিয়াসলি আমি ভাবছি সময় ঘুমাই গেছে, এন্ড চোখ খুলে দেখি যে আমরা ডাইরেক্টলি একটা সিএনজির দিকে যেতেছি। আচ্ছা, সিএনজি আসতেছে, এন্ড আই থট হি ওয়াজ asleep। আমি ধাম করে আমার ডান হাত দিয়ে স্টিয়ারিংটা বাম দিকে ঘুরেছি, সময় স্টিয়ারিং ধরে আছে, বাম দিকে টান দিছি তো সময় ঘুরেছে। দুজন টান দিছি তো গাড়িটা বামে গেছে, এন্ড উই সোয়ার্ভড, আর সিএনজিটার সাথে বাড়ি খাই নিয়ে। মানে গাড়িটার ব্যাপারটা হচ্ছে স্টিয়ারিংটা এরকম শক্ত টাইপের একটা ব্যাপার হয়ে গেছিল, তখন স্টিয়ারিং ঠিক মতো ঘুরতেছে না, আমাদের কন্ট্রোলই নেই। স্টিয়ারিং আমরা বাম দিকে দিলে ওটা ডান দিকে চলে যাচ্ছে, এটা করে হচ্ছে আর কি। সো তখন সাকিব যখন টান দিচ্ছে, আমিও তো ঘোরানোর চেষ্টা করতেছি, আমার তো ঘুরতেছে না। সাকিব আর আমি দুজন মিলে যখন বাম দিকে ঘুরেছে, তখন স্টিয়ারিং ঘুরছে, নাহলে ঘুরতো না। সাকিবের তখন ঘুম না ভাঙলে সমস্যা ছিল আর কি। অথবা সিএনজির সাথে হেড টু হেড একটা কলিশন হতো আমাদের। ওকে, এনিওয়েজ সিএনজিটা বেঁচে যায়। বাট আমরা যখন বায়ে যাওয়ার পরে একটা গাছ থাকে বাম দিকে হাইওয়ের পাশে, গাছের মধ্যে আমরা বাড়ি খাই। আচ্ছা, গাছের মধ্যে গাড়িটা সিভিয়ারলি বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে আমাদের গাড়িটা জাম্প করে, জাম্প করে 180 ডিগ্রি ঘুরে তারপরে আবার রাস্তার বাইরে পড়ে যেতে থাকে। যখন পড়ে যেতে থাকে তখন আরেকটা গাছ থেকে গাছের মধ্যে গিয়ে আবার বাড়ি খায়, পরপর 2টা গাছ আর কি। সো তারপরে গাড়ি যখন থামার পর আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদের কারো তেমন কিছু হয় নাই। আমার বুড়ি বেয়ে বাড়ি খেয়ে স্লিপ পেয়েছে, ঘাড়ে এই হাত কাটছে, মানে টুকটাক ব্যথা পাইছে আর কি। সাকিবেরও তেমন কিছু হয় না, আঙ্গুলে একটু ছিলছে, আর জিপ ব্রেনের কিছুই হয় নাই। আমরা বেঁচে গেছি, বাট গাড়ি পুরোপুরি ধ্বংস। মানে ধ্বংস মানে আমার প্রাডো, এবং এটা এই দুঃখে আমি এই কয়েকদিন আছি, আমার গাড়ি নেই এখন। বাট এই আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা বেঁচে গেছি, বাট আমাদের গাড়ির ছবি যদি কেউ দেখে, ইনফ্যাক্ট আমার ফেসবুকে অনেক ফেসবুক ফ্রেন্ডস আছে, তারা অলরেডি দেখছে আমার গাড়ির কি অবস্থা। এটা ভয়াবহ, এবং আল্লাহ জাস্ট আমাদের ওই দিন বাঁচাই দিচ্ছে আর কি। জাস্ট মানে কিভাবে বাঁচি জানি না, বাট বেঁচে গেছি। এবং সেম 1 বছর আগে সাকিবের সেম একটা জিনিস, এটা খুব অবাক লাগছে। আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা গাড়ি ছাড়ার পরে আমি আমার অফিসে কল দিচ্ছি, আমার এজেন্ট আসছে, এসে এই গাড়ি নেওয়ার ব্যবস্থা করছে, আরেকটা গাড়ি এনে দিচ্ছে। আমরা ওটা নিয়ে আমরা তখনও চিন্তা করছি আমরা কক্সবাজার যাবো, আমাদের ফ্রেন্ডের বিয়া, ওইখানে আমরা যাবো, এবং ওই দিনই বিয়ে। এবং মানে আমাদের দুই ফ্রেন্ডের বিয়ে, মানে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বিয়ে করছে, সেরকম একটা ব্যাপার আর কি। যেই ছেলেটার বিয়ে হচ্ছে, এই ছেলেটা 1 বছর আগে সাকিবের সাথে গাড়িতে ছিল, যেখানে তুমি তো জানো, তারপর আমি দর্শকদের জন্য বলছি। এবং আমরা তারপর একটা গাড়িতে উঠি, আর একটা গাড়ি আসে, আমার এজেন্ট একটা গাড়ি নিয়ে আসে অফিসার, ওই গাড়িতে করে আমরা কক্সবাজারের দিকে স্টার্ট করি। কিছুক্ষণ পর যাওয়ার পরে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। মানে ব্যাড লাকের একটা লিমিট থাকে। এর আগে আবার আমাদের অফিসে সবাই বাসে করে আসতেছিল, আমরা ঢাকা থেকে একসাথে রওনা দিচ্ছিলাম, আমরা আমাদের সময় গাড়িতে আর বাসে এভরিবডি, সেটিকে নেভিল টেবিল সবাই।
So, মজার ব্যাপার হচ্ছে গাড়ি যখন যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওখানে বাস এসে থামছে, আমি তো ফোনে জানাইছি ওখানে, তোরা এসে আমাদেরকে বলছে যে তোরা বাসে চলে আয়। আমরা তখন না, আমার গাড়ি আসতেছে, আমরা গাড়ি আসতেছে, আমরা গাড়ি আসতেছে, বাস আর একটা গাড়ি আনানো হচ্ছে, গাড়ি আনানো হচ্ছে, তো আমরা গাড়ি করে চলে যাবো। এরপরে আমাদের কি হলো, গাড়ির চাকা পাংচার, গাড়ির চাকা পাংচার এবং গাড়ি থামলো। থামার পরে আমরা এটা আবার হাসাহাসি করছি, কপাল মানে এরপরে। সো গাড়ির চাকা ঠিক করা হলো, গাড়ি পরে উঠলাম, উঠে এবং যাচ্ছি, যেতে যেতে তখন কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে হঠাৎ করে একটা সময় গাড়ির চাকা আবার পাংচার হয়ে গেল। আবার যে চাকাটা রিপ্লেস করছে ওটাই পাংচার হয়েছে, আচ্ছা। এবং চাকাটা পাংচার হওয়ার পরে সাকিব গাড়ি থেকে নেমে বলে কি, শোনো এটা কি, কি দিস ইজ দ্য এক্সাক্ট প্লেস যেখানে আমি 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। এবং আমরা তাকে রেখে আসলো তাই, ঠিক যেইখানে এক্সাক্ট সেম প্লেস, স্পট ওয়্যার মাই কার লেফট দ্য রোড, মাটিতে নেমে গাছ টাছ ভেঙে গেছে, ঠিক ওইখানে আমাদের গাড়িটা থামছে। এবং আমরা কিন্তু বলতেছি না যে ওই এরিয়াতে, ওই এরিয়া না, এক্স্যাক্টলি ওই জায়গাটায়, এখানে আমার গাড়ি নামছে রাস্তা থেকে, ওইখানেই ওটা থামছে আর কি। আমি তখন ওদেরকে দেখাইছি যে এই গাছে বাড়ি খেয়েছে, এখানে গিয়ে থামছে। সো ইট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড। আমি কোইন্সিডেন্স আমি একদমই বিলিভ করি না, এটা সাকিব জানে, আমি কখনই বলি না যে কোইন্সিডেন্স। বাট আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা ওইখানে ছিলাম বেশ কিছুক্ষণ, গাড়ি তারপর ঠিক হয় না, তারপরে আলটিমেটলি ইরেশকে কল দিলাম। ইরেশ তখন ইরেশের কল দিইনি, আমরা নেভিলকে ফোন দিছি। নেভিল হচ্ছে আমার ফ্রেন্ডের কলিগ, নেভিলকে ফোন দিছি। নেভিল কল ইরেশের ড্রাইভার, ইরেশ কিন্তু যায় না, ড্রাইভারকে ফোন দিচ্ছে, ড্রাইভার আমার সাথে কথা বলছে। ইরেশের গাড়ি এসে আমাদেরকে নিয়ে স্ট্রেট কক্সবাজার হসপিটাল, সুমন ভাইকে হসপিটালে দেখাইছি। সুমন ভাইকে হসপিটাল পেলে তো ওরা আকাশের চাপ পেল আর কি, সবাই ছবি তুলতে ব্যস্ত, কিসের ট্রিটমেন্ট। হ্যাঁ, ছবি তুলে আমার ছবি বলে যে ভাই আমি শার্ট খোলা, ভাই আমার খালি গায়ে ছবি তুলবেন, আমি শার্টটা পরে নি, মানে এইটা অবস্থা। এনিওয়েজ এটা অন্য কাহিনী। এগুলা হয়ে তারপরে ফাইনালি আমরা হোটেলে গেলাম, গিয়ে গাড়িটা ছাড়লাম। তো ইরেশ হোটেলে আমরা যাচ্ছি, যখন গিয়ে আমরা ডিসাইড করছি যে হোটেলে ব্যাগ রেখে আমরা খেতে যাবো। খেতে যাচ্ছি তখন ইরেশের দেখা হচ্ছে। ইরেশ এসে অনেক কি জানি বলার জন্য প্রিপেয়ার হচ্ছে। আমি বলছি দোস্ত এখন টাইম নেই, খাইতে যাচ্ছি, আসে কথা হবে। তো ও খুব খেপছে এইভাবে ওকে ইয়ে করলাম কেন। তো সে গিয়ে আমার অন্যান্য ফ্রেন্ডদেরকে বলছে যে হ্যাঁ রকস্টার গুলো আসছে, কি মুড একজনের। ওরা বলে হ্যাঁ ওরা তো একটু ইয়ে হবে, ওদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে কি বেসিক্যালি আমরা ইরেশের গাড়িটারে ইউজ করছি, ড্রাইভার ইউজ করছি, কিন্তু ইরেশ জানে না যে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, হি দেন ফাউন্ড আউট। কিন্তু মানে একই জায়গায় একই ঘটনা দুইবার, মানে এই ব্যাপারটা ওই জায়গাটা নাকি খারাপ। এখন আমাদের এই ঘটনা বলার পিছনে কারণ হচ্ছে আমরা তখন যেটা হয় আর কি, যে আমরা নামার পর তো অনেকক্ষণ এখানে ছিলাম, আশেপাশের লোকজন জ্বর হয়ে গেছে, তখন তাদের জিজ্ঞেস করলাম। একজন এসে বললো কি যে এই 5-7 দিন আগে একটা নোয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এখানে এবং ড্রাইভারটা মারা গেছে। তখন আমি বললাম যে এখানে কি অ্যাক্সিডেন্ট হয় নাকি। তারপর দেখলাম যে এই জায়গাটাতে নাকি বেশ কিছু ঢাকা কক্সবাজার রুটে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় এই জায়গাটাতে নাকি বেশি হয়। আচ্ছা, মানে অনেক বেশি হয়। সো এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে, যে বিকজ আমি অ্যাকচুয়ালি পার্সোনালি আমি নিজের কথাই নিজে বলতেছি, বাট আমার ধারণা আই এম এ ভেরি গুড ড্রাইভার। আমি খুব ভালো গাড়ি চালাই এবং আমি হাইওয়েতে আল্লাহর মতে বেশ এক্সপার্ট। আমি ইভেন এটাও জানি কোন হাইওয়েতে ট্রাকের স্পিড কত, বাসের স্পিড কত, এক এক হাইওয়েতে স্পিড এক এক রকম হয়, এটাও আমার মুখস্থ। সো আমি অনেক কষ্টে গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করছি, গাড়ি কন্ট্রোলে আসেনি। আমার কাছে জিনিসটা অনেক ইনসাল্টিং মনে লাগছে আর কি, যে কি ব্যাপার আমি গাড়িটা কন্ট্রোল রাখতে পারলাম না এরকম। Yes, so I remember the brakes because Sumai pore bolche মানে accident pore like what happened. So it was a brake failed, and I remember brake failed because আমার মানে Sumai তো brake উপরে দাঁড়ায় আছে, চাপ দিয়ে দাঁড়ায় আছে brake উপরে, so কে করে আওয়াজ শোনার কথা। আমি নিজে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম আমি ব্রেক উপরে দাঁড়িয়ে গেছিলাম, সো আমি সারাক্ষণ একটা স্ক্রিচ শুনছি, ক্যাচ মাটির উপর দিয়ে স্ক্রিচ করতেছে, মানে টায়ারের আওয়াজ ফাটায় শুনছি। এখানে আমার ঘুম ভাঙছে নট বাই নয়েজ, ঘুম ভাঙছে বিকজ গাড়িটা এমনি করতেছিল আর খুব ফাস্ট এমনি, মানে ডান দিকে বাম দিকে করছিল খুব ফাস্ট। এর জন্য ওই ডান দিক বাম দিক করলে একটা ফ্রিকশনের আওয়াজ হবে, ক্যাচ কুচ, খুব হালকা একটা ক্যাচ কুচ হয়, যে নতুন জুতা পরে ফ্লোরে একটা আওয়াজ হয় না, ওইরকম একটা আওয়াজ। ব্রেকের কোনো মানে গাড়িটা যে চাকারে ব্রেক হচ্ছে, চাকা লক হবে, ব্রেকের একটা স্ক্রিচ হবে, পুরো রাস্তায় কোনো নয়েজ নাই। মানে হার্ড ব্রেক করলে তো একটা, এখন এবিএস সিস্টেমের জন্য ওইভাবে স্কিড করে না, স্কিড না করলেও তো একটা ব্রেকের একটা তো দাগ অবশ্যই কিছু একটা থাকবে, কিচ্ছু নাই, মানে ব্রেক ধরেই নেই, মানে ব্রেক ওয়াজ টোটালি ডেড, মানে ব্রেকের সাথে কোনো কানেকশনই ছিল না গাড়ির। So it was very weird because not that যে আমি একটা ভাঙা চোর একটা ছোট একটা গাড়ি নিয়ে আসছি,
প্রাডো, এটা খুব ভালো, মানে সবকিছু ফাইন। সো ব্যাপারটা একটু উইয়ার্ড আমার কাছে। সো ডেফিনেটলি আমরা এই যে কাজটা শেষ করে আমরা ওই জায়গাটাতে যাবো মোস্ট প্রবাবলি আবার, বিকজ আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি বাসে যাবো। হ্যাঁ, যে কোনো অসুবিধা নাই, আমি আমার প্রাডোটা ঠিক হোক, আর নাহলে অন্য গাড়ি নিয়ে যেতে হবে। অন্য গাড়ি শুনবেন, অন্য এই গাড়ি আদৌ ঠিক হবে নাকি জানি না, বলছে 1 মাস লাগবে, তো ওয়ার্কশপে আছে কি হয় আমি জানি না। তো এখন এই যে ভূত এফএম শুনছে অনেকে নাকি আমার বিগেস্ট ফ্যান, প্রত্যেকদিন লেখে যে ভাইয়া আমি বিগেস্ট ফ্যান, আপনি যখন বড় ফ্যান একটা গাড়ি দাও কয়েকদিন চালাই। না ওইখানে যাই, ওখানে যাই আর কি। এনিওয়েজ মোটামুটি ভাবেই আজকে তেমন কিছু বলার নেই। ওকে, তাহলে আমাদেরও মোটামুটি সময় শেষ হয়ে আসছে। সাকিব ভাই আপনি কিছু বলবেন নাকি? না, আমার কিছু বলার নেই। আই এম জাস্ট ভেরি হ্যাপি যে অনেকদিন পরে ভূত এফএম আসলাম। আই এম ভেরি হ্যাপি উম্মাদ আমাদের পৌঁছেছে। ক্যান ইউ গেট আস এ কপি? আমি এখনো পর্যন্ত নিজেই দেখি না। আচ্ছা, অসুবিধা নেই, উন্মত পাওয়া যাবে। আমরা তো দেশের বাইরে চলে যাচ্ছি পরশুদিন, বুঝছেন, বইমেলা তো শেষ হয়ে যাবে। ও আচ্ছা, রাইট। আচ্ছা, না উন্মত পাওয়া যাবে। আচ্ছা, সামবাডি যারা শুনছো, কেউ যদি উম্মাদের এই কপিটা পেয়ে সামহাও রেডিও ফুর্তি রাসেলের কাছে পাঠাতে পারবে, তাহলে খুব ভালো, তাহলে খুব ভালো হয়। সো আমরা প্লে করবে। আচ্ছা, ওকে, আমরা তাহলে মোটামুটি শেষ সময় চলে এসেছি। আমরা শেষ করে ফেলে যাওয়ার আগে জানিয়ে দিই যে আপনারা অবশ্যই আমাকে লিখতে ভুলবেন না, আপনি SMS করতে ইমেল করতে ভুলবেন না। আপনাকে যেটা ইমেল করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখে ফেলতে হবে অ্যাড্রেসটা লিখে ফেলুন যে bhutfm@radiofurti.fm। স্পেলিংটা আরো একবার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভূত FM, BHOOTFM@radiofOORTI.FM। এখানে আপনারা ইমেল পাঠাবেন, অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আপনারা ইমেলের মধ্যে অবশ্যই উল্লেখ করবেন, সেটা খুবই ভালো হয় যদি উল্লেখ করেন যে আপনারা এখানে স্টুডিওতে এসে সরাসরি আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে চান, নাকি আপনারা চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাই। আজকে তো মোটামুটি ইন্টারাপ্ট করি, নোয়াখালীতে কি আমাদের ব্রডকাস্ট যায় রেডিও ফুর্তি? হ্যাঁ, আমাকে একজন ফেসবুকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া নোয়াখালীতে শুনি না, না যায়, আপনি একটু দেখেন। আমি তো রেডিও ফুর্তিতে কাজ করি না, তুমি একটু মেল করো, ওটাও বললাম আর কি। না যায়, এবং আমরা নোয়াখালী থেকে SMS ও পাচ্ছি, ইমেলও পাচ্ছি, সেটাই। সো আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে, আগামী শুক্রবার, এবং তারপরে শুক্রবারে তো আবারও ভৌতিস্ট, যদি মানে ওখানে মালয়েশিয়াতে গিয়ে সত্যি কিছু ঘটে, আমরা চাই যে ভালো কিছু একটা ঘটুক, তবে কোনো ক্ষতি না হোক। না, ইনশাল্লাহ ক্ষতি হবে না। সবাই যে ভৌতিস্ট থেকে একটু টেক্সট করো, আমরা কিন্তু সিরিয়াসলি আমরা প্ল্যান করতেছি একদিন ভৌতিস্ট হেডকোয়ার্টারে আমরা রাতে বেলা বসে বেশ কিছু জিনিসপত্র দেখবো বা শুনবো, দেখা দিতে পারি, অস্বাভাবিক কিছু না। দেখবো ডেফিনেটলি। ওরা দেল গেট এ প্রিভিউ অফ আমরা ভূত মানে ভৌতিস্ট টিভিতে কি যাবে, ওটা একটা প্রিভিউ পাবে। হ্যাঁ, ওটা যাওয়ার আগে আমরা একটু দেখাবো যে কি যাচ্ছে, ওটা দেখাবো। সুমন ভাই আমরা স্টোরিজ বলবো, এবং আমার এবং সুমন ভাইয়ের ফেসবুকে অনেকেই হয়তো দেখে যে আমরা চেক ইন করি বিবিস ক্যাফে নামে একটা জায়গায়। অনেকেই জিজ্ঞেস করে এটা কোথায়, এটা কোথায়, সেদিন ওরা বুঝতে পারবে যে বিবিস ক্যাফেটা কোথায়। আচ্ছা, এবং সুমন ভাইয়ের হাতে কফিও খেতে পারবে। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও আগামী সপ্তাহে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে